আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের মাস্টার ক্লাসে তোমাদের সাথে আবার চলে আসলাম। তো আজকে মূলত এই চ্যাপ্টারের দুটি লেকচারের মাধ্যমে আমাদের মাস্টার ক্লাসটা শেষ হবে এবং এই দুটি ক্লাসে আমরা ক্রমান্বয়ে টোটাল 7টা টাইপ দেখব এবং 7টা টাইপের মধ্যে তোমরা খেয়াল করে দেখো আমাদের 4টা টাইপ আছে হচ্ছে 3 স্টার। আমাদের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4 এন্ড নাম্বার 5, এই 4টা টাইপ হচ্ছে আমাদের 3 স্টার। তো তোমরা জানাও যে এই 3 স্টার গুলো হচ্ছে আমাদের বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে করা। তো ক্রমান্বয়ে আমরা এই চ্যাপ্টারে এই লেকচারে প্রথমে হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 সিরিয়ালি দেখব। তো প্রথমে তোমরা আদর্শ গ্যাস এবং সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে আইডিয়া গুলো আছে সেই আইডিয়া গুলো হচ্ছে জানতে পারবে। অর্থাৎ আদর্শ গ্যাসের যে নেচার গুলো আছে, আদর্শ গ্যাসের যে আসলে পিভি ইকুয়ালস টু এনআরটিটা সে মেনে চলে। তারপর আদর্শ গ্যাসের মধ্যে যে পরমাণু সমূহের মধ্যে যে আসলে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। তারপরে তাদের যে আসলে সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় তাদের নিজস্ব আয়তন যে আসলে নগণ্য বা শূন্যের কাছাকাছি, এই বিষয়গুলো। এরপরে গ্যাসের সূত্রের মধ্যে আমরা আদর্শ গ্যাসটাকে কিভাবে তৈরি করতে হয়, গ্যাসের সূত্র যেগুলো আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গেলোসাকের সূত্র, আমরা সেগুলো দেখব। এরপর গ্যাসের সূত্রের সাহায্যে বুদবুদের যে আয়তন নির্ণয় করা হয়, অর্থাৎ ওই যে পি ইকুয়ালস টু n-1 h ডিভাইড বাই হচ্ছে এইচ রো জি, আমরা যেই ফর্মুলাটা পড়ছিলাম আর কি। এখানে যদি আমরা এইভাবে লিখি n-1 পি ইকুয়ালস টু এইচ রো জি, এই ফর্মুলা যে ম্যাথ গুলো তোমরা করে আসছো সেই টাইপটা আমরা এখানে দেখব। এবং এরপরে বর্গমূল, গড়, বর্গবেগ এবং গতিতত্ত্বের আদর্শ সমীকরণের আইডিয়া গুলো আমরা দেখব। সো এই সিআরএমএস এর সাথে তোমরা অনেক বেশি ফ্যামিলিয়ার এবং গতিতত্ত্বের যে সূত্রগুলো আছে, যে যেমন ধরো ই ইকুয়ালস টু 3/2 পি পিভি অথবা 3/2 এনআরটি, এই যে সূত্রগুলো আসে কিভাবে আসে, এই আইডিয়া গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জেনারেট করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের টাইপ 1 আদর্শ গ্যাস এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক। তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ এর ক্ষেত্রে এগ্রিকালচারাল গুচ্ছতে 21-22 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে কিন্তু 2 বছর প্রশ্ন আসছে। রিটেন এখনো প্রশ্ন আসে নাই। তো আমরা সরাসরি চলে যাই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে যে ডিস্টিংশনটা আছে সেটা আসলে কি। প্রথম কথা দেখো, আমাদের এখানে তোমরা দুটা ফিগার দেখতে পাচ্ছ। তো দুইটা ফিগারের মধ্যে একটা হচ্ছে আদর্শ গ্যাসের আর একটা হচ্ছে বাস্তব গ্যাসের। প্রথমে তুমি নিজে নিজে একটু চিন্তা করো এই ফিগার দেখে যে কোনটা আসলে কোন গ্যাস, এরপরে আমার সাথে মিলাই নাও। খেয়াল করে দেখো, আমাদের প্রথম যে গ্যাসটা আছে এখানে পিভি/টি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে পিভি/টি হচ্ছে কনস্ট্যান্ট না। তো প্রথমে একটু আমরা চিন্তা করি, দেখো যদি পিভি ইকুয়ালস টু এনআরটি লিখি, এই যে সূত্রটা পিভি ইকুয়ালস টু এনআরটি আসলে কার সূত্র বলো তো? আদর্শ গ্যাসের জন্য। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি এই কথাটা সত্যি হয়, আমাদের যদি এই পিটা, ভিটা, আর টি, এই সমস্ত ভ্যালু যদি আমাকে প্রশ্নে দেওয়া থাকে, তাহলে এই মোল সংখ্যাটা আমরা তখন বের করতে পারি। এবং তখন দেখা যায় কি, এই পিভি ডিভাইডেড বাই এনআরটি এর যে মানটা সেটা আসলে কত হয়? 1 হয়। এবং ক্রমান্বয়ে এই যেহেতু এন এবং আরটা হচ্ছে আমাদের এখানে ফিক্সড, ম্যাক্সিমাম সময় কনস্ট্যান্ট থাকে, আমাদের চলক হচ্ছে মূলত চাপ, আয়তন এবং তাপমাত্রা থাকে। তো যেহেতু এরা হচ্ছে একটা ভেরিয়েবলের মতো, তো তখন আমরা বলতে পারি ঠিক আছে, পিভি/টি হচ্ছে তার মানে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের বাস্তব গ্যাসের জন্য সত্যি না। এখন তুমি খেয়াল করো আদর্শ গ্যাসের যে নেচারটা তোমরা দেখতে পাচ্ছ, আদর্শ গ্যাসের এই নেচারটা আসলে কোথায় আছে? প্রথম চিত্রে। তার মানে প্রথম চিত্র হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস অথবা আদর্শ গ্যাস। দ্বিতীয় চিত্রে খেয়াল করো এই জিনিসটা সমান না, সমান না হওয়ার মানে এটা হচ্ছে রিয়াল গ্যাস অথবা বাস্তব গ্যাস। এখন বাস্তব গ্যাসের সমান না কেন বলতো? বাস্তব গ্যাসের সমান না হওয়ার মূল কারণ হচ্ছে বাস্তব গ্যাসে এই পিভি, বাস্তব গ্যাসে পিভি বাই এনআরটির যে ভ্যালুটা এটা আসলে 1 না। তোমরা যে কেমিস্ট্রিতে জেনে থাকবে, কেমিস্ট্রিতে ডিটেলস আলোচনা আছে যে পিভি বাই এনআরটির ভ্যালুটা হচ্ছে তখন এরকম জেড এর সমান হয়, যে জেড কে আমরা আসলে বলি সংকোচনশীলতা গুণাঙ্ক। এবং ওই জেড এর যে ভ্যালুটা সেই জেড এর ভ্যালুটাও কিন্তু আসলে 1 হয় না। এই জেড এর ভ্যালুটাও কিন্তু আসলে তখন এই 1 হয় না। এই পিভি বাই এনআরটি হচ্ছে আসলে আমাদের জেড এর ভ্যালু। ঠিক আছে, পিভি বাই এনআরটি হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। ওকে, এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাহলে বুঝতে পারলা যে পিভি বাই এনআরটির মান আসলে 1 এর সমান না। ঠিক এই জন্যই যেহেতু এইখানে একটা ভেরিয়েবল টার্ম থাকে,
সবসময় তো আর 1 হয় না, 1-এর থেকে একটু বেশি হইতে পারে। তো ধরো 1.1 আছে বা 1.2 আছে, তাহলে এখানে একটা ভেরিয়েবল থাকার কারণে তখন পিভি বাই টি এর যে অনুপাতটা, সেই পিভি বাই টি আর কি থাকে না, ধ্রুবক থাকে না বা কনস্ট্যান্ট থাকে না। এজন্য দেখো পিভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট না, পিভি বাই টি হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। এখন খেয়াল করে দেখো দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার টোটাল যে পাত্র আছে, টোটাল পাত্রের যে গ্যাসের দখলকৃত যে আয়তনটা আছে, সেই আয়তনের তুলনায় আমার যে গ্যাসের আয়তনটা, গ্যাসের অণুগুলোর আয়তনটা, সেটা হচ্ছে নেগলিজিবল বা নগণ্য। অর্থাৎ গ্যাসের যে আয়তন, গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেটা আদর্শ গ্যাসে কি থাকবে, নগণ্য থাকবে। অর্থাৎ আয়তনটা টেন্স টু 0 হবে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমার এই আয়তনটা আসলে 0 না, যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে নন জিরো ভলিউম, সো আয়তনটা শূন্য হয় না। আচ্ছা, আর 3 নম্বরে যে ডিস্টিংশনটা এখানে আছে সেটা হচ্ছে নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। অর্থাৎ কি, তোমার একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অণুর সাথে কোনো রকম আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃপারমাণবিক আকর্ষণ ফিল করে না। তো গ্যাসগুলো যেহেতু অণু হিসেবে বিচরণ করে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ থাকার কথা, সেটা কোন ক্ষেত্রে থাকে, সেটা বাস্তব গ্যাসে থাকে। তার মানে আন্তঃআণবিক যে আকর্ষণটা, আন্তঃআণবিক যে আকর্ষণটা সেটা আমাদের বাস্তব গ্যাসে আছে, কিন্তু আন্তঃআণবিক আকর্ষণটা আমাদের আদর্শ গ্যাসে নাই। তো এই যেই গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো, এই স্বীকার্যগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ এমসিকিউ কিন্তু আসতেই পারে। আদর্শ গ্যাসের আরেকটা কিন্তু নেচার আছে, আরেকটা নেচার হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আয়তনের সাপেক্ষে তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় কিনা। মনে রাখবো আদর্শ গ্যাসে আয়তনের সাপেক্ষে তার যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা কি হবে, ডিডিভি অফ ইউ। আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু হবে না। কেন? কারণ সেখানে তাপমাত্রা কি থাকে, ফিক্স থাকে। তাই এই জিনিসটা মনে রাখতে হবে যে তাপমাত্রা যখন স্থির থাকে তখন আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে শূন্য। আচ্ছা, এবং এরপর থেকে হচ্ছে আমরা এই আদর্শ গ্যাসের সূত্রের কিছু ম্যাথ আমরা দেখে নিই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কৃষি গুচ্ছতে আসছে 21-22 সালে। দেখো কি বলছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত। স্বাভাবিক যে তাপমাত্রা এবং চাপ, সেখানে যখন আর এর মান আমার কাছে জানতে চাইছে, সে আর এর মানটা আমরা আসলে কিভাবে বের করব। আর এর ভ্যালুটা কত আসলে বলতো, 8.314 জুল পার মোল পার কেলভিন। এই একটা আমরা লিখতে পারি। আরটা কি লিখতে পারি, সেটা হচ্ছে আর এর মানটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তো খেয়াল করো, একটা জায়গায় থাকতে পারে জুল, আর একটা জায়গায় থাকতে পারে লিটার অ্যাটমসফিয়ার, আর বাদ বাকি যে দুইটা পোর্শন আছে, এখানেও মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন, এখানেও পার মোল পার কেলভিন। তার মানে এই দুইটার মধ্যে কোনো কিছু একটা হবে। তো তোমরা এবার নিজেরাই বলো আসলে কোনটা। আমরা অপশন মিলাইলেই কিন্তু এখানে অ্যান্সার পাবো, এগুলো আমরা অনেক আগে থেকে করে আসতেছি, তো এখানে কোনো সমস্যা হবার কথা না। তাহলে আমাদের অ্যান্সার এখানে কোনটা, দেখো প্রথমটা হচ্ছে 8.32 জুল পার কিলো কেলভিন পার মোল। তো ঠিক আছে, আমাদের একক কিন্তু এখানে একদম পারফেক্ট। আমরা যদি সি নাম্বারটা দেখি, দেখো সি নাম্বার কি বলছে, 8.31, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল নাই, এখানে সমস্যা, এটা হবে না। এখানে খেয়াল করে দেখো, এখানে কেলভিন আছে, পার জুল হয়ে গেছে, তাহলে এখানে সমস্যা আছে, এখানেও সমস্যা আছে। ডি নাম্বার অপশন খেয়াল করো, ডি নাম্বার অপশনে আমার এই যে পার জুল দিয়ে দিছে, তাহলে এখানে সমস্যা আছে। তাহলে সমস্যা ছাড়া কোনটা, প্রথমটা হচ্ছে আমার সমস্যা ছাড়া, তাহলে প্রথমটা হচ্ছে আমার অ্যান্সার। এবার চলো পরেরটা দেখি। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে, এরপর 4টা অপশন দিয়ে দিছে। তো অভ্যন্তরীণ শক্তির কথা যখন বলা হয়, যখন অভ্যন্তরীণ শক্তির কথা বলা হয়, আমরা কিন্তু দেখছিলাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের সাপেক্ষে শূন্য হয়। এটা হচ্ছে আদর্শ গ্যাসের একটা নেচার, তাই না? তাহলে এক্ষেত্রে তোমার তাপমাত্রা যেটা থাকে, যে নিচে ছোট্ট করে টি লিখে রাখছে, এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে স্থির তাপমাত্রা। এখন একটা কথা চিন্তা করো, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে বলো তো তাপমাত্রার পরিবর্তন কেমন। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে শূন্য। তাহলে একটু বুদ্ধি খাটাও, তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয়, তোমার যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা, এই যে ডি ইউ যে অংশটা আছে, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তিত না হয়,
তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও শূন্য হয়। তার মানে আসলে কি বুঝতেছি, তাপমাত্রা পরিবর্তন হইলে অভ্যন্তরীণ শক্তিরও কি হবে, পরিবর্তন হবে। ঠিক এই কারণে আমাদের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভর করে, এই টাইপের প্রশ্ন আসলে আমরা বলবো তাপমাত্রার উপর নির্ভরশীল। এবং আমরা কিন্তু ইকুয়েশন জানি, তাপ আমরা যখন শক্তি পড়ি বা গতিশক্তি পড়ি, এই অভ্যন্তরীণ শক্তি বা গতিশক্তি যেটা আসে ইকুয়েশন আসে F/2 nRT। তো তোমার যখন এই তাপমাত্রাটা যখন চেঞ্জ হয়, তখন কিন্তু তোমার এই গতিশক্তিটাও কি হয়, পরিবর্তনশীল হয়। তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ইকুয়েশনটা হচ্ছে এভাবে লেখা যায়, F/2 nR/dt। তাপমাত্রা পরিবর্তন হইলে অভ্যন্তরীণ শক্তিরও কি হবে, পরিবর্তন হবে। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা সমীকরণ চাইছে। তো আমরা আবারও সেই মোলার গ্যাস ধ্রুবকের প্রশ্ন চলে আসলাম। আমরা জানি যে মোলার গ্যাস ধ্রুবকের যে মানটা, সেই মানটা হচ্ছে 8.314, আর তার এককটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এখন খেয়াল করে দেখো, এইখানে যে জুল অংশটা আছে, এই জুল অংশটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে, কাজকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি এখানে কি বলতে পারবো, আমি বলতে পারবো কাজ পার মোল পার কেলভিন। এখন তুমি একটু অপশনগুলো মিলাও। প্রথম অপশনে আমাদের কাজে ইনভার্স আছে, খেয়াল করো আমার যে অ্যান্সারে কিন্তু কাজের উপরে কোনো ইনভার্স নাই। আচ্ছা, ইনভার্স আছে শুধুমাত্র মোলের উপরে আর কেলভিনের উপরে। তাহলে কাজের উপরে ইনভার্স যেগুলো আছে এগুলো আমার অ্যান্সার হইতে পারে না। তাহলে 1 নাম্বার হবে না, সি নাম্বারটাও হবে না, আমার বি নাম্বার হতে পারে, ডি নাম্বার তো হবেই না। তাহলে দেখো, যদি আমার এ সি আর ডি বাদ যায় তাহলে অপশন কয়টা বাকি থাকে, একটা। তাহলে অবশ্যই আমার বি নাম্বারই অ্যান্সার। এবং একটু মিলাই দেখো ফার্দার এনশিওর করার জন্য, যে এখানে দেখো কাজ পার কেলভিন পার মোল, অর্থাৎ সবকিছু ঠিকঠাক। এবার পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাস ধ্রুবক আর এর মান। তো তোমরা জানো যে আর এর মানটা হচ্ছে ভাই একই জিনিস, 8.314 জুল পার মোল পার কেলভিন। তার মানে জুলের উপরে কোনো কি থাকবে না, ইনভার্স থাকবে না। তাহলে আমি জুলের উপরে ইনভার্স, সব জায়গায় দেখো জুলের উপরে কোনো ইনভার্স নাই, কিন্তু পার মোল পার কেলভিন দুটোর উপরে ইনভার্স থাকবে। প্রথম অপশনে দেখো মোলে কোনো ইনভার্স নাই, তাহলে এটা বাদ। দ্বিতীয় অপশনে মোলে ইনভার্স আছে, ফাইন। তৃতীয় অপশনে মোলে ইনভার্স আছে, তাহলে এটাও থাকুক। 4 নম্বরে মোলে দেখো ইনভার্স আছে। তাহলে এখন ফার্দার বাদ দিতে হবে কি, কেলভিন দেখে। দেখো বিতে কেলভিনের উপর ইনভার্স আছে, তাহলে বি সব ঠিকঠাক আছে, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। সি কেন অ্যান্সার হইলো না, কেলভিনের উপর দেখো ইনভার্স নাই। ডি কেন অ্যান্সার হইলো না, কারণ দেখো আমার ডি তে মানটা ঠিক নাই, একক ঠিক আছে বাট মানটা ঠিক নাই। এজন্য অ্যান্সার যেটা হবে অবশ্যই মানও ঠিক থাকতে হবে, এককও ঠিক থাকতে হবে। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী টাইপ হচ্ছে আমাদের গ্যাসের সূত্র এবং এদের সমন্বয়ে যে আদর্শ গ্যাস সমীকরণটা গঠিত হয় সেটা। তো গ্যাসের সূত্রের মধ্যে তোমরা জানো যে মোটামুটি 4 ধরনের সূত্র আছে। তো মোটামুটি 3টা হচ্ছে আমরা প্রায়োরিটি দিয়ে পড়ি, এবং এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সালে, গুচ্ছ বিজ্ঞান প্রযুক্তিতে 20-21 সালে, কৃষি গুচ্ছতে 21-22 সালে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসছে। তার মানে বুঝতেই পারতেছো কতটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের বয়েলের সূত্র। যখনই গ্যাসের সূত্রের কথা উঠে তখন আসলে বয়েল সাহেবের কথা কিন্তু আমাদের মাথায় এমনি চলে আসে। অর্থাৎ গ্যাসের সূত্রের ক্ষেত্রে বয়েল সাহেব হচ্ছে অনস্বীকার্য একজন মানুষ। এখন 4টা যে চলক আমাদের মূলত আছে কি কি, চাপ, আয়তন, তাপমাত্রা এবং মোল সংখ্যা। তো বয়েল সাহেব আসলে কি নিয়ে কথা বলেন বলতো? বয়েল সাহেব যেটা বলেন, দেখো তোমরা এই চিত্রের এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। আমাদের এইখানের এই প্রথম যে পাত্রটা আছে, প্রথম পাত্রের যে ভলিউমটা, ধরো এটা যদি V1 হয়, দ্বিতীয় পাত্রের ভলিউম যদি V2 হয়, তো দেখতেই পাচ্ছ যে এখানে V1, এটা V2, এই প্রথমটার আয়তন বেশি, পরেরটার আয়তন হচ্ছে কম। তাহলে আমি কি বলতে পারি ভাই, আমি বলতে পারি V1 ইজ গ্রেটার দেন V2। এবার খেয়াল করে দেখো, এই যে দুই পাশে যে তাপমাত্রার যে থার্মোমিটারটা রাখা আছে, থার্মোমিটারের দাগ দেখো একই একই জায়গায় আছে থার্মোমিটারের দাগ, তাই না? তাহলে তাপমাত্রা কি আছে, দুই ক্ষেত্রে তাপমাত্রা সেম আছে। তাহলে আমি লিখলাম তাপমাত্রা সেম। আচ্ছা, এবং এখানে যে গ্যাস আছে, গ্যাসের পরিমাণটা অবশ্যই ফিক্স থাকবে, কারণ কি পিস্টন দিয়ে আটকানো, সো গ্যাস তো স্কেপ করতে পারবে না। তাহলে গ্যাসের যে পরিমাণটা মানে মোল সংখ্যাটা, সেই মোল সংখ্যাটা অবশ্যই কি আছে বলো, সেম আছে বা ফিক্সড আছে বা কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এবার দেখো প্রেসারের কথায় চলে আসি। প্রেসারে তাকাই দেখো, আমাদের প্রথম যে প্রেসার গজটা আছে এখানে রিডিং হচ্ছে 1, তো ধরলাম এটা হচ্ছে P1। আর পরেরটায় রিডিং হচ্ছে 4 এবং 5-এর মাঝামাঝি, তো ধরলাম এটা হচ্ছে P2। তো কমন সেন্স P2টা হচ্ছে বেশি, তাহলে কি হইলো, P2 হচ্ছে P1 থেকে বড়। তাহলে এবার খেয়াল করে দেখো, যখন আমার V1টা বড় হইছে তখন আমার P1টা ছোট হইছে। তার মানে কি,
ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং তোমরা খুব ভালো করেই জানো যে চাপটা যখন যখন আমি এটার আয়তনটা কি করছি, কমাই দিছি, তখন চাপটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তার মানে আয়তন কমলে চাপ বৃদ্ধি পায়। সুতরাং আয়তন বৃদ্ধি পাইলে চাপ হ্রাস পাবে। তো তোমরা সবাই ভালো করেই জানো যে এই সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এজন্য তখন আমরা কি বলি, P is proportional to 1/v, that is P is inversely proportional to v। হ্যাঁ, এখন এই সম্পর্ক থেকে পরে আমরা ফার্দার জানি যে ঠিক আছে, এখানে যদি আমরা একটা ধ্রুবক ধরি তাহলে PV সমান কে হয়, সেটা একটা ধ্রুবক হয়। তো এখান থেকে তখন আমরা গ্রাফ আঁকি, বিভিন্ন রকম গ্রাফ আঁকি। আমাদের একটা গ্রাফ আছে যে এদিক বরাবর হচ্ছে PV থাকে y অক্ষে, আর এদিক বরাবর P থাকে অথবা V থাকে। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু এখানে PV সমান হচ্ছে আমাদের ধ্রুবক, তার মানে পিভি কখনো চেঞ্জ হবে না। তাহলে পি বৃদ্ধি করো আর ভি বৃদ্ধি করো, পিভি কখনো চেঞ্জ হবে না। তার মানে পিভি এর মানটা সবসময় একই রকম থাকবে। সেটা একটা গ্রাফ হইতে পারে যে পি বা ভি চেঞ্জ হইলেও পিভিটা চেঞ্জ হবে না। আচ্ছা, আর একটা গ্রাফ হইতে পারে, কেমন গ্রাফ হইতে পারে? ধরো একদিক বরাবর যদি আমি পি দেই, আর একদিক বরাবর যদি আমি ভি দেই, এটা ইন্টারচেঞ্জও করতে পারো, সমস্যা নাই। একদিক বরাবর ভি দিয়ে আর একদিক বরাবর পি দিতে পারো, সমস্যা হবে না। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো এই ধরনের গ্রাফকে আমরা আসলে যেটা বলতে পারি, দেখো এখানে আমার পিটাকে দিছি হচ্ছে আমরা এক্স অক্ষে, আর ভিটাকে দিছি হচ্ছে আমরা ওয়াই অক্ষে। তাহলে এক্স ওয়াই সমান কি আসছে, ধ্রুবক। এই এক্স ওয়াই সমান ধ্রুবকের যে গ্রাফগুলো থাকে, এই গ্রাফগুলোকে আমরা বলি, প্রথমে চিত্রটা দেখি, এরকম একটা চিত্র, এবং এই গ্রাফের নামটা আমরা বলি হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। তার মানে এই যে গ্রাফটা, গ্রাফের ইকুয়েশন হচ্ছে এরকম হবে, এবং গ্রাফের নাম হবে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আচ্ছা, তো গ্রাফটা কিন্তু আরেকভাবে হইতে পারে। ধরো আমার যদি এমন থাকে যে একদিক বরাবর হচ্ছে তোমার আয়তন, আরেক দিক বরাবর হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে 1/v আছে, এটা হচ্ছে শুধুমাত্র পি আছে। তাহলে এই এক্স অক্ষে যখন 1/v আছে, এটাকে সম্পর্ক কিভাবে দেখাইতে পারবো বা গ্রাফটা কিভাবে আঁকতে পারবো বলো তো? এই যে খেয়াল করে দেখো, এই 1/v এর সাথে পিটা হচ্ছে প্রপোর্শনাল। তার মানে আমরা আসলে কি বলতে পারি, 1/v এর সাথে পি প্রপোর্শনাল হলে গ্রাফটা কেমন হবে, মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এখন আহ এই যে ভ্যালুগুলো আমরা এখানে আঁকছি, এই যে গ্রাফগুলো যেখানে আমরা এগুলো প্লট করছি, বিভিন্ন রকম গ্রাফ কিন্তু বিভিন্ন রকম প্রশ্নে আসে। এজন্য সবসময় সবগুলো গ্রাফ নিয়ে আমাদের আইডিয়া পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যেখানে তাপমাত্রা এবং মোল সংখ্যা ফিক্স থাকবে, আয়তন এবং চাপ পরিবর্তনশীল। এবার চলে আসো চার্লসের সূত্রে। দেখো, চার্লসের সূত্রে মনে রাখার টেকনিক হচ্ছে চতে চার্লস আর চতে হচ্ছে কি চাপ। তার মানে এখানে চাপ কি থাকবে, চাপ পি হচ্ছে স্থির থাকবে এবং মোল সংখ্যা স্থির থাকবে। তাহলে চাপ আর মোল সংখ্যা স্থির থাকলে বাদ বাকি চলক কয়টা বাকি থাকে দেখো তো? আমাদের চলক আছে চারটা। যদি আমার চাপ এবং মোল সংখ্যা আমি নিয়ে নেই, চাপ এবং মোল সংখ্যা স্থির থাকলে চলক বাকি থাকে দুইটা, আয়তন এবং তাপমাত্রা। তো এখানে তুমি যদি চিত্র দেখো, চিত্রে খেয়াল করে দেখো, আমার এখানে প্রেসার দুজনের হচ্ছে 1 1 করে আছে। তার মানে প্রেসার কি হয় নাই, প্রেসার কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু খেয়াল করে দেখো, এখানে তাপমাত্রার যদি T1 বলো, এখানে রিডিং হচ্ছে অল্প, আর এখানে যে তাপমাত্রাটা দেওয়া হয়েছে এটা রিডিংটা হচ্ছে বেশি। তাইলে এই T2টা হচ্ছে T1 থেকে বেশি। আলটিমেটলি খেয়াল করো, ভলিউম যদি এটা V1 হয়, যদি ভলিউম এটা V2 হয়, এই V2টাও কিন্তু V1 থেকে বেশি, অর্থাৎ V2 হচ্ছে V1 থেকে বেশি। তাহলে একই রকম ট্রেন্ড, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনটাও কি পাইছে, বৃদ্ধি পাইছে। এজন্য আমরা বলি এখানে আয়তনটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। ওকে, সো যদি গ্রাফ আমাদের রাখতে হয়, গ্রাফগুলো কেমন হয়? ধরো এদিক বরাবর হচ্ছে আমার তাপমাত্রা, আর ধরো এদিক বরাবর হচ্ছে আমার আয়তন। তো এখানে আমরা হচ্ছে দুই ধরনের গ্রাফ মোটামুটি আঁকতে পারি। ওই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে স্কেলে কি করা আছে, কিভাবে স্কেলিং করা আছে। তো যদি তুমি দেখো যে তাপমাত্রা হচ্ছে কেলভিন স্কেলে আছে, তো আমরা জানি যে 0 কেলভিন তাপমাত্রায় আয়তনটা, থিওরিটিক্যালি আয়তনটা হচ্ছে শূন্য। অ্যাকচুয়ালি তো আসলে শূন্য হয় না। তো থিওরিটিক্যালি যেহেতু আয়তনটা শূন্য, এজন্য শূন্য থেকে শুরু করতে হয়। তবে আয়তনটা যেহেতু বাস্তবে শূন্য হয় না, এজন্য আমরা হচ্ছে একদম শূন্য থেকে শুরু না করে একটু উপর থেকে শুরু করি। তো আমরা হচ্ছে একটু উপর থেকে দাগটা দিব, এখানে একদম শূন্যের সাথে মিশাই দিব না। আর পরের যেটা আছে, এটা যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তাপমাত্রার স্কেলে, সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে কিন্তু আমার আয়তনটা একটু উপর থেকে শুরু হবে, কারণ আগে থেকে একটা আদি আয়তন তার থাকে।
এটা হচ্ছে আমাদের আদি আয়তন। আচ্ছা, তো চার্লসের সূত্রে আমাদের এই টাইপের প্রশ্নগুলো থাকতে পারে, তো অবশ্যই দেখে বুঝতে হবে আসলে কোনটা কি বোঝায়। এবার আসো গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্রে দেখো আমাদের প্রথম যে বয়েলের সূত্র ছিল সেখানে তাপমাত্রা ফিক্সড, চার্লসের সূত্রে আমাদের হচ্ছে চাপ ফিক্সড। তাহলে গেলুসাকের সূত্রে আসলে কে ফিক্স থাকবে, তাই না? গেলুসাকের সূত্রে আরেকটা কিন্তু নাম আছে, নামটা হচ্ছে চাপীয় সূত্র। তাহলে এই চাপীয় সূত্র যেহেতু চাপের সাথে সম্পর্ক হবে, তাহলে চাপ তো আর ফিক্স থাকতে পারবে না। তাহলে এখানে ফিক্স থাকবে কে? আয়তন ফিক্স থাকবে এবং মোল সংখ্যা ফিক্স থাকবে। তাহলে এরা দুজন যদি ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলে চেঞ্জ হবে কে কে? চাপ চেঞ্জ হবে এবং তাপমাত্রা চেঞ্জ হবে। তো এখানে তাপমাত্রা পরিবর্তন করলে চাপের মানটাও কি পাবে? বৃদ্ধি পাবে, এই জন্য সমানুপাতিক। আচ্ছা, এখন গেলুসাকের সূত্রে তাহলে আমরা গ্রাফগুলো কিভাবে আঁকতে পারি ভাই? আমি যদি একটা অক্ষে তাপমাত্রা দেই আর একটা অক্ষে যদি চাপ দেই, তো সেই ক্ষেত্রে যত বেশি আমি এই তাপমাত্রা যখন বৃদ্ধি করব, চাপটা তত সমানুপাতিক ভাবে বৃদ্ধি পাবে, যেহেতু দেখো সমানুপাতিক সম্পর্ক। তো আমার গ্রাফ কই থেকে হবে? একদম জিরো থেকে হবে। আচ্ছা, এখানে কেন জিরো থেকে শুরু করতে পারছি এটা কি বুঝছো? কারণ তাপমাত্রা যখন জিরো কেলভিন, তাপমাত্রা যখন জিরো কেলভিন, তখন আসলে অণুপরমাণুগুলোর কোনো গতিশক্তি থাকে না। আর অণুপরমাণুর যখন কোনো গতিশক্তি থাকে না, তখন তারা গ্যাসের যেই পাত্রটা আছে সেই পাত্রে কোনো চাপ সৃষ্টি করতে পারে না। এজন্য চাপের মানটা কি হইতে পারে? শূন্য হইতে পারে। কিন্তু আয়তনের মানটা কিন্তু আমরা শূন্য থেকে শুরু করি নাই, এই জিনিসটা একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, সো গেলুসাকের সূত্র আমরা দেখলাম, এবং এই যে তিনটা যে সূত্র আমরা শিখলাম, একটা শিখলাম হচ্ছে আমাদের পি ইজ প্রপোর্শনাল টু 1/v। দেখো, একটা শিখলাম হচ্ছে আমরা পি ইজ প্রপোর্শনাল টু 1/v, একটা শিখলাম হচ্ছে আমরা ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর একটা শিখলাম হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু টি। সবগুলোকে কম্বাইন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি। সো এটা হচ্ছে ফাইনালি আমাদের সমন্বিত গ্যাসের সূত্র, যেটাকে আমরা বলি আদর্শ গ্যাসের সূত্র। এবং এখানে যদি আমার সবগুলোই ভেরিয়েবল হয়, একই সাথে যদি সবগুলোই ভেরিয়েবল হয়, সেই ইকুয়েশনও কিন্তু আমরা জানি। তখন আমরা লিখি P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের একটু জেনে রাখা উচিত, সেটা হচ্ছে গেলুসাকের সূত্রে দেখো আয়তনটা ফিক্সড। তো যেই গ্রাফে বা যেই ইকুয়েশনে আয়তন ফিক্স থাকে তার কিন্তু একটা নাম আছে, তার নাম হচ্ছে সম আয়তন, সম আয়তন অথবা আইসো কোর। আচ্ছা, আর যখন তোমরা হচ্ছে এরকম চার্লসের সূত্র পড়বা, তখন চাপ দেখো স্থির আছে, তো চাপ স্থির থাকলে এটাকে আমরা বলি আইসোবার, আইসোবার। আর যখন হচ্ছে বয়লের সূত্রে তাপমাত্রা ফিক্স থাকে, তাপমাত্রা ফিক্স থাকলে এটাকে আমরা বলি আইসো থার্ম অথবা সমষ্ণ। ঠিক আছে, ওকে। তো হোপফুলি আমরা এই নামগুলো বুঝতে পারছি। এবার আসো, একটা সুন্দর প্রশ্ন করা হয়েছে যে কেন 0 কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল আলোচনা করব, এরপর আমরা বাস্তবতার সাথে এই থিওরিটাকে মেলাবো। প্রথম কথা, দেখো আমরা কিন্তু জানি যে আয়তনটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাইলে একটা বিষয় চিন্তা করো, আমার যদি আয়তনটা বের করতে হয়, তাপমাত্রার উপরে আমি সবসময় নির্ভরশীল। এখন এই আয়তনটা থিওরিটিক্যালি কত তাপমাত্রা আয়তনটা শূন্য হবে বলতো? আমরা যদি এখান থেকে লিখি, ধরো যে V2/V1 হচ্ছে T2/T1। এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি T2 তাপমাত্রাটাকে কি ধরি? 0 কেলভিন ধরি, যে 0 কেলভিন হচ্ছে আসলে 273.16 ডিগ্রি সেলসিয়াসের ইকুইভ্যালেন্ট। যখন আমি এই T2টাকে 0 কেলভিনে ধরবো, তখন কিন্তু V2 এর মানটাও আমার থিওরিটিক্যালি কত হয়ে যাবে বলতো? শূন্য হবে। এখন এই যে শূন্যটা হইলো, এই শূন্য কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু, শূন্য হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, অর্থাৎ আমি ম্যাথমেটিক্যালি পাইছি। কিন্তু ম্যাথমেটিক্যালি যা আমরা সবসময় পাই সেটা কিন্তু সবসময় আসলে বাস্তবের সাথে মিলে না। তো এখানে হচ্ছে সেই কেস যে তাপমাত্রা, যেই তাপমাত্রায় আমার আয়তনটা আসলে শূন্য হয়ে যাচ্ছে থিওরিটিক্যালি, সেই তাপমাত্রাকে আমরা কি বলতেছি আসলে বলতো? পরম শূন্য তাপমাত্রা বলতেছি। কিন্তু বাস্তবে তোমাদের জেনে রাখা উচিত যে পরম শূন্য তাপমাত্রায় বাস্তবে আয়তনটা কিন্তু শূন্য হয় না। বাস্তবে
আয়তনটা কিন্তু শূন্য হয় না। তাহলে বাস্তবে কি হয়? বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে গতিশক্তি কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। গতিশক্তি কেন শূন্য হয়? গতিশক্তি শূন্য হলে সে কি হবে? নিশ্চল হয়ে যাবে, গ্যাসের অণুগুলো নিশ্চল হয়ে যাবে। আচ্ছা, তো গতিশক্তি শূন্য হইলে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে তার যে এনট্রপি, গ্যাসের যে এনট্রপি, তোমরা নিজেরাই চিন্তা করো তো, তোমরা যখন এনট্রপি পড়ছো না বিশৃঙ্খলা, তাহলে যখন নাকি গ্যাসের অণুপরমাণুর গতিশক্তিটাই শূন্য হয়ে যায়, গ্যাসের অণুগুলো আর নড়াচড়াই করে না, তখন বিশৃঙ্খল কেমনে হবে, তাই না? গ্যাস যদি একদম মারাই যায় তাহলে সে বিশৃঙ্খলা কেমনে তৈরি করবে? তো সেই ক্ষেত্রে তার এনট্রপিটা কি হয় বলতো? এনট্রপিটা হচ্ছে একদম মিনিমাম থাকে, এনট্রপিটা মিনিমাম থাকে। সেটা হচ্ছে এক্সট্রা একটা ইনফরমেশন মনে রাখতে পারো। ওকে, সো পরম শূন্য তাপমাত্রা বলার কারণ আশা করি বুঝতে পারছো, যে থিওরিটিক্যালি আমাদের আয়তনটা শূন্য হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটা আসলে শূন্য হয় না। তো যাই হোক, এই আয়তন যেহেতু কখনো ঋণাত্মক হইতে পারে না, আয়তন যেহেতু ঋণাত্মক হইতে পারে না, তাহলে তাপমাত্রাও কিন্তু এই 0 কেলভিন থেকে আর নিচের দিকে নামতে পারবে না। তার মানে এই তাপমাত্রাটাই হইতেছে সবচেয়ে কম, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এবার দেখো, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা এবং আয়তন যথাক্রমে বলে দিচ্ছে। তাহলে প্রথমে আমরা তাপমাত্রাটা লিখে রাখি। তাপমাত্রা হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের 303 কেলভিন। আর আমাদের আয়তন বলে দিছে, আয়তন বলছে হচ্ছে 10 লিটার। ফাইন। এখন বলছে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করছে। কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। তাহলে সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করলে 30 ডিগ্রি সেলসিয়াসটা কি হয়ে যাবে? 60 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে 60 ডিগ্রি সেলসিয়াস। সেটা কেলভিনের ইকুইভ্যালেন্টে কত হবে? 333 কেলভিন। তাহলে এই ক্ষেত্রে আয়তনটা কত গুণ হবে? এখানে দেখো প্রথমে বলে দিচ্ছি স্থির চাপ মানে একটা আইসোবেরিক প্রসেস, ঠিক আছে? তাহলে চাপটা স্থির আছে, সমস্যা নাই। তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক, তাহলে বলো তো ভি টু কত হবে? ভি2/ভি1 হবে টি2/টি1। সুতরাং ভি2 হবে, টি2 এর মানটা আমরা একটু বসাই, 333/303 ইন্টু হচ্ছে ভি1। ভি1টা কত? 10 লিটার। এখন দেখো, মোটামুটি ছোটখাটো একটা ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারি। যদি 3 দ্বারা আমরা কাটাকাটি করি, 3 হচ্ছে এর মধ্যে কয়বার যায়? 101 বার যায়। আর এর মধ্যে কতবার যায়? 111 বার যায়। তাহলে এখানে আমরা ফার্দার কি লিখতে পারি? এখানে আমার যে মান আছে, আমার তো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিতে হবে, তাই না? তাহলে এটাকে আমি যদি 101 চিন্তা না করে, হ্যাঁ 101 চিন্তা না করে যদি 100 চিন্তা করি, খুব বেশি পাপ হবে না, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 111/100 ইন্টু হচ্ছে 10। তাহলে দেখো 10/100 হচ্ছে আমার 10 থাকবে। তাহলে এই ভ্যালুটা 10 দ্বারা ভাগ করলে একটা দশমিক হয়ে যাবে। তাহলে 1.11 পয়েন্ট হচ্ছে আমার কত আসতেছে? 1 আসতেছে। তাহলে এখানে 11.1 হচ্ছে আমার। দেখো এইখানে আমার ভি2 এর মান আসছে হচ্ছে 11.1 লিটার, আর আমার ভি1টা আছে হচ্ছে 10 লিটার। তাহলে কত গুণ হয়েছে? ভি2/ভি1 হচ্ছে 11.1/10। তাহলে এখানে যদি ভাগ করি, দশমিকটা আর এক ঘরে এই পাশে চলে যাবে, তাহলে 1.11। এখন একটু অপশন গুলো মিলাই দেখো যে তোমার অ্যান্সার হচ্ছে কোনটা। তো অপশন দেখো, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে কিন্তু ক্যালকুলেশন আমরা এখানেও শেষ করতে পারতাম, যদি আমি এখানে হচ্ছে মান না বসাই দিতাম, কাটাকাটি করা যেত। তো এভাবে করলেও হয়, ওইভাবে করলেও হয়, সমস্যা নেই। এবার দেখো, 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় এত গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, তাহলে আমি একটু মার্ক করি কি কি বলছে। 10 লিটার আয়তন ভি বলছে, 300 কেলভিন তাপমাত্রা টি বলছে, 16 গ্রাম অক্সিজেন ডব্লিউ বলছে, যে চাপ প্রদর্শন করে আচ্ছা পি বলছে। একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে? তার মানে খেয়াল করো, আমার চাপ, তাপমাত্রা এবং একই পাত্র, একই পাত্র মানে আয়তনও এক, তাহলে এই পিভিটি সবগুলো ওরা বলতেছে সেম। সবগুলো যদি সেম হয় ভাই, তাহলে তুমি নিজেই চিন্তা করো, আমরা যখন লিখি যে পিভি সমান এনআরটি, এর মধ্যে যদি আমার এই পি, ভি এবং টি সব যদি সেম হয়, তাহলে শুধুমাত্র আমার ভ্যারি করে কোনটা বলতো? শুধুমাত্র আমার ভ্যারি করে হচ্ছে এন। কারণ কি? এই এন এর যে মানটা আছে, এই এন এর মানের কারণে তারা চেঞ্জ হয়। কিন্তু খেয়াল করো, এখানে এনটা যদি নিজে চেঞ্জ হয়, তাহলে তোমার পিভি আর টি এর যে রেশিও সেটা কি সেম থাকবে? না, কারণ অপশনে আমার কি বলছে? সেম থাকতে হবে। সেম থাকার মানে আমার এই অক্সিজেন দিয়ে এটার মোল সংখ্যা যা হবে,
আমার পরবর্তীতে নাইট্রোজেন দিলেও মোল সংখ্যা কি হবে, সেম। অর্থাৎ নাইট্রোজেনের জন্য যদি আমি ইকুয়েশন এভাবে লিখি, এভাবে যদি লিখে ফেলি, এরপর কি করতে পারবো, জাস্ট 1/2 করতে হবে বা সমান সমান ধরতে হবে। জাস্ট এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। যেহেতু দুই ক্ষেত্রেই পিভিটি সবকিছু সেম, তার মানে আমি কি বলতে পারবো, অবশ্যই আমার এটার মোল সংখ্যা আর নিচেরটার মোল সংখ্যা পরস্পর সমান। তাহলে অক্সিজেনের যে মোল সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমার নাইট্রোজেনের মোল সংখ্যার সমান। এখন দেখো অক্সিজেনের মোল সংখ্যা কত আছে, 16 গ্রাম আছে, আর আমরা জানি তার আণবিক ভর হচ্ছে 32। নাইট্রোজেনেরটার কত গ্রাম এটা চাইছে। নাইট্রোজেনেরটা ডব্লিউ রাখলাম, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আমরা জানি 28। সেখানে ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে 2 আসবে কাটলে, আর এখান থেকে ডব্লিউর মানটা তাহলে আসবে হচ্ছে 28/2। তার মানে আমাদের কত আসতেছে, 14 গ্রাম, 14 গ্রাম। তার মানে আমার আনসার হবে হচ্ছে এ। এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। চার্লসের সূত্রটি নিচের কোন লেখচিত্র দিয়ে প্রকাশ করা হয়। সো চার্লসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে মনে রাখার টেকনিক হচ্ছে চার্লসে আসলে কে ফিক্স থাকে বলতো, চাপ ফিক্স থাকে। চাপ ফিক্স থাকবে এবং মোল সংখ্যা ফিক্স থাকবে। তাহলে চাপ আর মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে, আমার আয়তনটা তাপমাত্রার সমানুপাতিকে চেঞ্জ হয়, এটা আমরা জানি। তাহলে আয়তন তাপমাত্রার সমানুপাতিকে কোনটায় চেঞ্জ হয়েছে দেখো তো, অপশন ডি তে চেঞ্জ হয়েছে। তবে এই ক্ষেত্রে কিন্তু ওরা শূন্য থেকে শুরু করে নাই, ওরা ওই জিনিসটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে লিখছে। তো থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে যেহেতু লিখছে, ওটা দাগাইলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এর মধ্যে এ, বি অথবা সি, তিনটার মধ্যে এ আর ভি আসলে টেম্পারেচার আর ভলিউমের কোনো সম্পর্কে প্রকাশ করে নাই। এ আর বি শুধুমাত্র সি তে প্রকাশ করছে, কিন্তু সি তে উল্টাটা প্রকাশ করছে। এজন্য অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এবারে এই প্রশ্নটা দেখা যাক। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে T1টা আমাদের বলে দিছে 273 কেলভিন। এই তাপমাত্রায় গ্যাসের চাপটা হচ্ছে এত, ধরলাম এটা হচ্ছে P1। তাইলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে আমার যে T2টা আছে সেটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 273 সাথে যোগ করলে কত থাকবে, এটা এটা হবে 353 কেলভিন। এই তাপমাত্রা এটা চাপের মান আসলে কত হবে, অর্থাৎ P2 আমার কাছে জানতে চাইছে। তাহলে খেয়াল করো চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, তাহলে T2/T1 হবে P2/T1। সেখান থেকে P2 এর মানটা কত হবে, T2/T1 ইন্টু P1। এবার ভ্যালুগুলো একটু বসাই। T2 এর মান আছে আমাদের কাছে হচ্ছে 353, আর T1 এর মানটা হচ্ছে আমাদের কাছে আছে 273। তার সাথে P1টাকে গুণ করতে হবে। এখন দেখো এটার ক্যালকুলেশনটা একটু ট্রিকি। কিভাবে ট্রিকি, খেয়াল করে দেখো, এখানে 353 আছে আর এখানে 273 আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটা অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেট করার জন্য আমি 353 কে চিন্তা করব হচ্ছে ধরো 350, আর 273 কে চিন্তা করব ধরো 270। মানে আমরা কি করলাম জানো, আমরা হচ্ছে দুইটাকে একটু কমায় কমায় ধরলাম, একটু কম কম করে ধরলাম। এখন দেখো আমি যদি শূন্য শূন্য কেটে দেই কোনো সমস্যা নাই। এখন হিসাবের সুবিধার্থে এই 350 আর 27 এই দুটাকেই আমরা 7 দ্বারা কিন্তু ভাগ করতে পারি। তবে এটা যদি 27 থাকে সেটা কিন্তু সম্ভব না। তাহলে 27কে আমি চেঞ্জ করে ধরো 28 লিখলাম হিসাবের সুবিধার্থে। 27কে 28 লিখা যায়, কোনো একটা সমস্যা হবে না খুব একটা। তাইলে আমার এই 35টাকে 28টাকে যদি 7 দ্বারা কাটি তাহলে উপরে হবে 5, নিচে হবে 4। তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে 1.2। ঠিক আছে, এবার দেখো তাহলে এই টোটাল মানটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি 1.2। এগুলো তার এক্সাক্ট ভ্যালু না, অ্যাপ্রক্সিমেশন। তার সাথে 5 গুণ হচ্ছে, তার সাথে 10⁵ আছে। এখন এই 1.2 আর 5 এর যে প্রোডাক্ট সেটা কত হবে, 6, তার সাথে 10⁵। এখন তুমি একটু অপশনে মিলাই দেখো যে 10⁵ ওয়ালা কোন অপশনটা আছে। 10⁵ অপশন ওয়ালা হচ্ছে এ আছে, বি হবে না, সি আছে, ডি হবে না। তাহলে এ আর সি এর মধ্যে যে কোনো একটা উত্তর। কিন্তু খেয়াল করে দেখো এই অপশনটা জাহাঙ্গীরনগর, রাজশাহী ভার্সিটিতে এবং চট্টগ্রাম ভার্সিটিতে আসছিল। তো এখানে কিন্তু এ এবং সি আসলে হুবহু একই অপশন। তার মানে এখানে আনসার কিন্তু এ এবং সি দুটোই হচ্ছে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত পারদ চাপে একটি গ্যাসের আয়তন হচ্ছে এত, তাপমাত্রা এত এবং আয়তন এত করতে কত চাপ প্রয়োগ করতে হবে। তার মানে এখানে কি কি করছে দেখো, তাপমাত্রা প্রথমে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে আমাদের 300 কেলভিন। আর তাপমাত্রা পরেরটা হচ্ছে আমাদের 127 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হবে 400 কেলভিন। আচ্ছা, প্রথমটার যে পারদ চাপটা বলছে সেই পারদ চাপ বলছে হচ্ছে আমাদের 0.1
মিটার মার্কারি। আর গ্যাসের আয়তন প্রথমটা বলছে হচ্ছে আমাদের 9 মিটার কিউব। এখন বলছে গ্যাসের আয়তনটা 3 মিটার কিউব করতে হলে কত চাপ প্রয়োগ করতে হবে, মানে P2 এর মানটা জানতে চাইছে। তাহলে আমরা কি করতে পারি, একদম গ্যাসের যে ইকুয়েশন আছে ইকুয়েশনটা লিখে ফেলতে পারি। আমরা লিখতে পারি P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। তাহলে এখান থেকে মান বের করতে হবে কার, P2 এর। তাহলে P2 কত হবে দেখো, P2 হবে P1V1/T1 ইন্টু T2/V2। এখানে আবার সরাসরি মান বসাই দিই। দেখো P1 এর মান আছে হচ্ছে 0.8 মিটার মার্কারি। এটাকে চেঞ্জ করার দরকার নেই, আমার যে অ্যান্সারটা আসবে অ্যান্সারটা হচ্ছে মিটার মার্কারিতে আসবে। তাহলে V1 এর মানটা আছে হচ্ছে আমাদের 9, T2 এর মান আছে আমাদের হচ্ছে 400, এরপরে আমাদের T1 আছে হচ্ছে 300 কেলভিন, আর আমাদের V2 আছে হচ্ছে 3। তাহলে দেখো কি করা যায়, খুব সুন্দর করে কাটাকাটি করা যায় কিভাবে। এখানে 3 9 এর ভিতরে 3 বার যাবে, এখানে এই দুটো শূন্য এই দুটো শূন্যকে কাটবে। তাহলে এখানে কত থাকতেছে দেখো, এখানে থাকতেছে হচ্ছে 3 4 12, তাহলে এখানে হচ্ছে 12 ইন্টু হচ্ছে, আবার দেখো 3 3 কিন্তু কাটা যায়, তাহলে আমাদের ক্যালকুলেশন আরো ছোট হয়ে গেল। 3 3 আমাদের কাটছে, তাহলে কি থাকতেছে আলটিমেটলি আমাদের 0.8 এর সাথে 4 গুণ, তাহলে 4 8 হচ্ছে 32, তার আগে একটা দশমিক আছে, তাহলে 3.2। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3.2 মিটার মার্কারি। এবার অপশন চেক করে দেখো আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার 3.2। এবার পরবর্তী প্রশ্ন দেখো, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা বলে দিছে, আয়তন স্থির বলছে। ফাইন, আয়তন যদি স্থির থাকে আমাদের চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক হবে। তাহলে আয়তন স্থির, তার মানে আমার কাছে কি চাইছে দেখো, প্রথম যে তাপমাত্রা বলছে 300 কেলভিন, 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। আয়তন স্থির, কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে, তার মানে চাপটা চাইছে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রাটা কত, তাহলে T2 হবে P2/P1 ইন্টু T1। তো P2/P1 এর মান, P2 এর মানটা হচ্ছে 2P1 ডিভাইড বাই P1 ইন্টু T1। তাহলে P1 P1 কাটবে, 2 ইন্টু টেম্পারেচারের ভ্যালুটা বসবে কত 300, অ্যান্সার কত আসবে 600 কেলভিন। ওকে, এবার দেখো একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যদি নমুনার চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয় পরিবর্তিত তাপমাত্রা কত। ঠিক আছে ফাইন, প্রথমে দেখো তাপমাত্রার মানটা আমরা লিখে নেই 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 293 কেলভিন। এখন দেখো চাপ এবং তাপ আয়তন দুটোই দ্বিগুণ করতেছে, দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলে পরিবর্তিত তাপমাত্রা, তার মানে আমাদের কাছে কি চাইছে T2 চাইছে। ওকে, তাহলে আমরা ইকুয়েশন লিখি। আমরা জানি যে P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। তাহলে আমার কাছে জানতে চাইছে T2, T2 কত হবে P2V2/P1V1 ইন্টু হচ্ছে T1। তাহলে খেয়াল করো আমাদের চাপ এবং আয়তন দুইটাই দ্বিগুণ, চাপ দ্বিগুণ মানে হচ্ছে কি P2/P1 এর মান কত 2, আবার আয়তনও দ্বিগুণ, তার মানে V2/V1 হচ্ছে 2। তাহলে এই P1/P2 ও 2, V1/V2 ও 2, তাহলে কি লেখা যায়, লেখা যায় 2 ইন্টু 2 তার সাথে T1, তার মানে 4 ইন্টু T1। T1 কত বলছে আমাদের 293 কেলভিন, 293 কেলভিন। এখন হচ্ছে এখানে অ্যান্সারটা মিলাইতে হবে। দেখো অপশনে কিন্তু আমাদের সব ডিগ্রি সেলসিয়াসে বলা আছে তাই না, তাহলে প্রথমে 4 এর সাথে 293 আমাকে গুণ করতে হবে। এখন 293 4 এর সাথে যদি গুণ করি, দেখো এই 293 কে 293 না চিন্তা করে 300 চিন্তা করো, 300 চিন্তা করলে কি হবে 4 ইন্টু 300 কত হবে 1200। এখন দেখো এখানে কিন্তু 300 ছিল না, কত করে কম ছিল 7 করে কম ছিল, তাহলে এখানে 4 বার আমার 7 করে কম বাদ দিতে হবে, মানে 28 কে বাদ দিতে হবে। তার মানে 1200 থেকে আমার বাদ দিতে হবে কত 28। তো 1200 থেকে যদি আমি 28 বাদ দিই আমার কত থাকে 1172। এত কেলভিন হচ্ছে আমার এখানে আসলে অ্যান্সার হবে 1172 কেলভিন। কিন্তু খেয়াল করো এখানে আছে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, তাইলে এখানে আবার আমার 273 কে বাদ দিতে হবে, 273 কেলভিনকে বাদ দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো ভাই 1172 আছে 273 কে বাদ দিচ্ছ,
তো 1172 কে 1172 না চিন্তা করে 1173 চিন্তা করো। তাহলে 73 চিন্তা করলে তার থেকে যদি 273 তুমি বাদ দাও তাহলে কত থাকে? 900 থাকে। তাহলে এটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু কত? 900। তো দেখো হিসাবের সুবিধার্থে তুমি যেটা করছো সেটাই কিন্তু আসলে এখানে অ্যান্সারে দেওয়া আছে, যে 900 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু আর অ্যান্সারে কেলভিন লেখার কোনো সুযোগ নাই, কারণ তুমি 273 কে কি দিছো? বাদ দিছো। তাহলে এখানে লিখতে হবে ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে আসলে ম্যাথটাকে পেঁচানো হয়েছে। এবার দেখো, একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? তো তাপ প্রয়োগ করছে তাও তাপমাত্রা চেঞ্জ হয় নাই। আমাদের তাপটা মূলত দুই ক্ষেত্রে কাজে লাগে। একটা হচ্ছে তাপটা এমএস ডেল থিটা মানে তাপমাত্রা পরিবর্তন করে, আর একটা হচ্ছে তাপটা দশা পরিবর্তন করে, সেটা এমএলএফ হইতে পারে অথবা এমএল ভি হয়। তাহলে তাপটা তাপমাত্রার পরিবর্তন করতে পারে অথবা আমার এই তাপটা কি করতে পারে? অবস্থা বা দশা পরিবর্তন করতে পারে। এখন অপশনে খেয়াল করে দেখো, অপশনে কি কি বলছে। অপশনে বলছে পদার্থটি অবশ্যই গ্যাস, পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে। অ্যান্সার আমরা আসলে পেয়ে গেছি, পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে। এর এক্সাম্পল হচ্ছে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের যেই বরফ আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের ধরো একটা বরফ আছে, একটা বরফ এরকম আছে, সেই বরফটা মনে করো কি হয়ে গেল? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে গেল। তার মানে আসলে কি হয়েছে? তার মানে তাপমাত্রা কিন্তু একই আছে, কিন্তু বরফ দশাটা পানি হয়ে গেছে, তরল দশায় পরিণত হয়ে গেছে, কঠিন থেকে তরল। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। ঠিক আছে, তো মনে রাখবো তাপটা দুইটা ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাপমাত্রা চেঞ্জ না হইলে অবশ্যই অবস্থা বা দশা পরিবর্তন হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী যে টাইপ আমাদের সেটা হচ্ছে গ্যাসের সূত্রের সাহায্যে বুদবুদের আয়তন নির্ণয়। তো এটা মোটামুটি তোমাদের কাছে অনেক কমন, এমসিকিউতে 2বার আসছে, জাহাঙ্গীরনগরে একদম রিসেন্টলি আসছে। তো চলো আমরা এটা একটু দেখি। কোন জলাশয়ের তলদেশ থেকে আসা বায়ু বুদবুদের আয়তন উপরিতলে যদি এন গুণ হয়, তাহলে আয়তনের কথা বলছে, ঠিক আছে, আয়তন বলছে এন গুণ হয়েছে, তবে গভীরতা কত? তো এটা একটা শর্টকাট দেখো এখানে লিখে রাখছে। তো আমরা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করব যে কিভাবে এটা আসলে আসে। তো ধরে নাও আমার যে জলাশয়টা আছে, জলাশয়টা হচ্ছে এখানে আছে, এবং জলাশয়ের ধরো এটা হচ্ছে জলাশয়ের পানি। এখন ধরে নাও আমার এখানে একটা বুদবুদ আছে, তো এখানে তো চাপ বেশি তাই না? তো উপর আসলে কিন্তু চাপটা কম, তাহলে উপরে বুদবুদটাকে বড় করে রাখলাম। তাহলে উপরের আয়তনটাকে ধরো আমি যদি ভি ওয়ান বলি, আমার নিচের যে আয়তনটা, আমরা যদি উপরের আয়তনটাকে যদি ধরো ভি টু বলি, নিচের আয়তনটা আমার কত হবে? ভি ওয়ান হবে। এখন উপরের অংশের চাপ যদি আমার পি টু হয়, নিচের অংশের চাপ হবে হচ্ছে পি ওয়ান। এখন একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, নিচের অংশে যে বায়ুর বুদবুদটা থাকে, এই বুদবুদে কিন্তু পানির চাপটাও যোগ হয়। কারণ কি, তরলে তুমি যখন একটা নির্দিষ্ট এইচ গভীরতায় আসো, তো এইচ গভীরতায় তার মধ্যে তরলের চাপটাও কি হয়? যোগ হয়। তার মানে এই পি ওয়ানের যে মান হবে, এই পি ওয়ানের মান কি হবে? এখানে বায়ুমণ্ডলের চাপ তো থাকবেই, বুদবুদের কারণে বায়ুমণ্ডলের চাপ থাকবেই, তার পাশাপাশি এইচ রোজি তরলের গভীরতার জন্য যে চাপ, সেটা সে ফিল করবে। আচ্ছা, এখন মোটামুটি তাপমাত্রা যদি আমি এখানে ফিক্স ধরি, তাপমাত্রা ফিক্স ধরলে আমরা কি লিখতে পারি? বয়েলের সূত্র লিখতে পারি। আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। কি ধরছি? যদি তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা, এখন ওরা বলছে আয়তন হচ্ছে উপরিতলে এন গুণ হয়েছে, তাহলে আয়তন উপরিতলে ভি টু এটা বেশি, ভি ওয়ানটা হচ্ছে কম। তাইলে এখানে আমরা বলতে পারবো ভি টু বাই ভি ওয়ান হচ্ছে আমাদের এন। আচ্ছা, তাহলে এখানে ভি টু বাই ভি ওয়ান হচ্ছে এন হবে, তা আমরা এখানে লিখে ফেলি, পি ওয়ান এর মানটা বসাই। এখানে আরেকটা বিষয় মনে রাখার কথা, সেটা হচ্ছে এই পি টুটা হচ্ছে আসলে বায়ুমণ্ডলের চাপ, তো এটাকে আমরা পি দিয়ে লিখলাম, লিখার সুবিধার্থে এটাকে শুধুমাত্র পি লিখলাম। তো এখানে পি ওয়ান এর মানটা হবে হচ্ছে পি প্লাস এইচ রোজি, এখানে পি টু এর মানটা হচ্ছে পি, আর এখানে আমি কি লিখতে পারি? ভি টু বাই ভি ওয়ান। তো ভি টু বাই ভি ওয়ান এর মান হচ্ছে আমরা এখানে দেখছি কত? এন। তো এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু এন। তাহলে দেখো পরের লাইনে কি লেখা যায়, পরের লাইনে আমরা লিখতে পারি এইচ রোজি ইকুয়ালস টু পি কমন নিলে এন মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাটটা,
যে এই শর্টকাট যদি আমরা শিখতে পারি আমাদের ম্যাথ দেখবে অনেক অল্প সময় হয়ে যাচ্ছে। তো আমরা কি লিখতে পারি আলটিমেটলি, আমার যে উচ্চতার মানটা চাই বা গভীরতার মানটা চাই, এইচ এর মান হবে n-1p ডিভাইডেড বাই রো জি। ওকে, আর একটা কথা তোমাদের একটু বলে রাখি, এটা তো আমরা শর্টকাট শিখলাম, কোনো সমস্যা নাই, কিন্তু এই বায়ুর যে চাপটা, বায়ুমণ্ডলের যে চাপটা পানি পৃষ্ঠের, সেই চাপটা যদি কখনো না বলে, সেই চাপটা আমরা নর্মালি কত ধরে নেই? স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপটা ধরে নেই। তাহলে সেই চাপটাকে আমরা নর্মালি কত বলি? নর্মালি আমরা বলি হচ্ছে 101,325 প্যাসকেল। সো এটাকে কিন্তু আমরা ম্যাথের সুবিধার্থে 10⁵ প্যাসকেলও বলতে পারবো। ঠিক আছে, তো 10⁵ প্যাসকেলও আমরা ম্যাথের সুবিধার্থে এটাকে ব্যবহার করব। এবং এই সূত্রটাকে আমরা আরো শর্ট করতে পারি। কিভাবে শর্ট করতে পারি? আমি যদি রো এর মানটা বসাই, পানির ক্ষেত্রে রো এর মানটা তো আমরা জানি, আমাদের মুখস্থ। জি এর মানটা যদি আমরা বসাই, জি এর মান আমাদের মুখস্থ। পি এর মানটা যদি আমরা এখানে বসাই, সবগুলো মান বসানোর পরে এদের একটা ফিক্সড ভ্যালু থাকবে না? তাহলে এদের যে ফিক্সড ভ্যালুটা হয় সেটা দুই রকম হয়। একটা হচ্ছে এই এইচ এর মানটা হবে n-1 ইন্টু 10.34। 10.34 কেন লিখলাম? এই যে পি, রো, জি সবার মান বসানোর পরে। এখানে কিন্তু ভাই, এখানে কিন্তু জি এর মানটা হচ্ছে তোমার 9.8 ধরা হয়েছে, মানে অ্যাকচুয়ালটা ধরা হয়েছে। কিন্তু জি যদি কখনো 10 ধরে তুমি ম্যাথ করো, সেক্ষেত্রে হিসাবের সুবিধার্থে আমরা পিটাকে 10⁵ ধরবো। সেক্ষেত্রে এইচ এর মানটা হবে n-1 ইন্টু 10। তো 10.13 মতো হয়, 10 লিখলে মোটামুটি হয়ে যাবে। সো এই দুটো শর্টকাট একটু তোমরা মনে রাখো। এবার চলো পরবর্তী টাইপগুলো আমরা একটু দেখি। যদি জলাশয়ের তলদেশ থেকে আসা বায়ু বুদবুদের ব্যাসার্ধের কথা বলছে, হ্যাঁ, তা আমরা একটা কাজ করি। আমরা একটু আগে দেখছিলাম যে V2/V1 এর মানটা হচ্ছে n। এই যে দেখো, V2/V1 ছিল হচ্ছে n। তাহলে এখানে V2/V1 n যদি হয়, আমরা যদি ব্যাসার্ধের সূত্রটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে V2 হবে 4/3 পাই r2³ ডিভাইডেড বাই 4/3 পাই r1³ ইকুয়ালস টু n। তাহলে আলটিমেটলি দেখো কি লেখা যায়, এখান থেকে সব বাদ গিয়ে থাকবে হচ্ছে r2/r1 হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে n। তার মানে আগের যে আমার n এর পরিচয়টা ছিল আর এবারে যে n এর পরিচয় সেটা হচ্ছে কমপ্লিটলি আলাদা। আগে আমার n এর পরিচয় ছিল হচ্ছে V2/V1, এখন n এর পরিচয় হচ্ছে r2/r1। তার মানে ব্যাসার্ধের অনুপাত যদি আমাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাকে কিউব করতে হবে, আর আয়তনের অনুপাত দিলে কিউব করতে হবে না, সরাসরি সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো n এর মান কিভাবে বের করব সেটা বুঝলাম। তাহলে দেখো, একটু আগে আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে কেমন, যে এখানে আমাদের এই যে এইচ রোজি ইকুয়ালস টু পি n-1। তাহলে এখানে এই যে n-1 এর যে কথাটা, n-1 এর যে কথাটা ওইভাবে আমরা মনে রাখবো। আমরা যদি আয়তনের সূত্র দিয়ে দেয়, ব্যাসার্ধে কত গুণ হয়েছে সেটা যদি আমাদের বলে দেয়, যেহেতু বলছে ব্যাসার্ধ উপরিতলে n গুণ হয়েছে, তাহলে কি করব বলতো? এই r2/r1 যদি n হয়, সেই ক্ষেত্রে তোমার এই V2/V1 কিন্তু আর n থাকবে না। তাহলে V2/V1 তখন হবে r2/r1, তার সাথে দেখো কি আছে, একটা কিউব আছে, তখন এটাকে আমরা লিখতে পারবো n³। তো সেই ক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন লিখতাম যে n-1 p ইকুয়ালস টু h রো জি, তো ওই n এর মানটা এখন আর n লিখবো না, তার সাথে মাথায় একটা কি দিব, এরকম ছোট্ট করে একটা কিউব দিয়ে দিব। আচ্ছা, তো কিউব কখন দিব? যদি আমার r2/r1 কে আমি যদি n বলি। আর কিউব কখন দিব না? যদি V2/V1 কে আমি কি বলি, n বলি। তো এই পেজে মোটামুটি সবগুলো আমরা হচ্ছে এখানে সামারি করলাম। যদি তুমি ব্যাসার্ধ কত গুণ হয়েছে ওটা নিয়ে ম্যাথ করো, অবশ্যই n এর মাথায় একটা পাওয়ার দিতে হবে, কিউব দিতে হবে। আর তুমি যদি আয়তন কত গুণ হয়েছে সেটা নিয়ে করো, তোমার কিন্তু n এর মাথায় আর পাওয়ার দেওয়ার কোনো দরকার নাই। ওকে, ঠিক আছে। বাদ বাকি যে অংশ, এখান থেকে আমরা লিখতে পারি যে পি এর এইচ এর মানটা হবে n³ - 1 পি ডিভাইডেড বাই রোজি। আগের মতোই এই পি বাই রোজি এর যে মানটা হবে n³ - 1, একটা হইতে পারে 10.34, আর একটা হইতে পারে শুধু 10। তো 10.34 কখন? যদি জি এর মান তুমি 9.8 ধরো। আর 10 শুধুমাত্র কখন ধরবা? যদি জি এর মান কত দেওয়া থাকে, 10 দেওয়া থাকে। ওকে, সেই বিষয়গুলো মনে রাখলে ম্যাথ করতে তোমার সুবিধা হবে। এবার দেখো কি বলছে, একজন ডুবুরি
হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ, তাহলে এখানে আয়তন বলে দিছে, হ্যাঁ সরাসরি আয়তন বলে দিছে, সেটা বুদবুদের আয়তন হয়ে যায় 4 সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে আমাদের এখানে V2/V1 বলা আছে, আর আমরা জানি V2/V1 হচ্ছে আমাদের আসলে n এর মান। এবং এটার মান হবে 4/2, তার মানে 2। আচ্ছা, সুতরাং n এর মানটা আমরা বের করে রাখলাম। এখন দেখো কি বলছে, তাপমাত্রা এখানে চেঞ্জ হয়েছে, সো তাপমাত্রা চেঞ্জ দিয়ে ম্যাথ করতে হবে। নিচের তাপমাত্রাটা হচ্ছে আমাদের কত ধরছিলাম আমরা, দেখো নিচের যে কেস সেগুলো হচ্ছে আমরা 1 1 করে ধরছিলাম। তাহলে নিচের তাপমাত্রা যদি চেঞ্জ হয় সেটাকে আমরা T1 ধরতে হবে। তাহলে এখানে আমরা নিচের তাপমাত্রা লিখলাম T1। 23 ডিগ্রি সেলসিয়াস মানে তুমি 273 সাথে যোগ করো, তাহলে তুমি এখানে পাচ্ছ 296 কেলভিন। আর উপরে তাপমাত্রাটা কত দেখো, উপরে তাপমাত্রা হচ্ছে 273 সাথে তুমি যোগ করো, যোগ করলে তোমার আসবে 310 কেলভিন। আচ্ছা, তা এখন হচ্ছে আমাকে হ্রদের গভীরতা নির্ণয় করতে হবে। তো আমাদের ইকুয়েশন আগের মতো সবকিছু থাকবে, কোথায় চেঞ্জ হবে দেখো, আমরা কিন্তু এরকম লিখতে পারি যে P1V1 ইকুয়ালস টু P2V2, কিন্তু এখানে তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে আগে একটা 1/T1 থাকবে, আর এখানে আগে পরে একটা 1/T2 থাকবে, মানে P1V1 T1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2V2/T2। এখন পরবর্তী ইকুয়েশন দেখো কি লিখতে পারি আমরা, 1/T1 থাকুক ইন্টু P1/V1। যেহেতু আমরা এখানে জানি যে V2/V1 এর মানটা হচ্ছে n, তাহলে V2/V1 এর মানটা হচ্ছে আমার n, সেই মানটা আমরা একটু পরে বসাচ্ছি। P1 এর মানটা হচ্ছে আমাদের কি ছিল মনে করে দেখো, P প্লাস H রোজি, আর P2 এর মানটা হচ্ছে আমাদের আসলে P। ওকে, আর এখানে থাকতেছে আমাদের শুধুমাত্র 1/T2। এখন এই লাইন থেকে কি লেখা যায়, এই লাইন থেকে দেখো আমরা লিখতে পারবো এই 1/T1 এখানে রেখে দেই, এখানে লিখতে পারি P প্লাস H রোজি ইকুয়ালস টু V2/V1 এর মান হচ্ছে আমাদের 2, তার সাথে P আছে, তার সাথে এই T1 কে এই পাশে নিয়ে আসবো, সো লেখা যাবে T1/T2। এখন দেখো আমরা যদি একটা কাজ করি, H এর মান লাগবে আমাদের, সো H টাকে সেপারেট করব, তাহলে H রোজি হবে, P টাকে এই পাশে নিব, P কে কমন নেওয়া যায়, তাহলে P কে কমন নিলে থাকবে 2T1/T2 মাইনাস এই P টা এই পাশে চলে গেছে, কমন নিলে 1 বাদ যাবে। এখন এখানে ছোট করে আমরা ম্যাথগুলার মান বসাই দিব। তাহলে এখানে H এর মানটা হবে হচ্ছে, দেখো ভাই এখানে G এর কোনো মান বলে নাই, তার মানে G এর মান অবশ্যই কত হবে, 9.8 হবে। পানির উপরে তলায় চাপের মান বলে দেয়, তাহলে চাপের মান কত ধরতে হবে, ওই যে 10⁵ ধরতে পারো, 10132 ধরতে পারো। তো আমরা জানি যে ওই ম্যাথ করার ক্ষেত্রে তোমার এই যে পি আর এইচ যে ভাগফলটা, সেই ভাগফলটা কত হয় আমি বলছিলাম 10.34 হয়। তো এটাকে 10.34 দিয়ে রাখো ম্যাথের সুবিধার্থে। আর তার সাথে 2 ইন্টু T1, T1 কত আছে 296, T2 কত আছে 310, তার থেকে বাদ দিতে হবে কত 1। সো এখন এইটুকু ক্যালকুলেশন তুমি জাস্ট ক্যালকুলেটরে করে ফেলবা। তাহলে এটাকে আমরা আরেকটু ছোট করে তারপর ক্যালকুলেটরে করি। তাহলে এখানে লেখা যাবে 10.34, এটা যদি কাটে, এটা কাটলে হবে 296 ডিভাইড বাই 155 মাইনাস 1। তাহলে এটাকে আরো ছোট করা যাবে, আরো ছোট করলে আমরা লিখতে পারবো 10.34 ইন্টু উপরে হচ্ছে আমার কি করতে হবে, উপর হচ্ছে বিয়োগ করতে হবে আমাদের। আচ্ছা, নিচে হচ্ছে 155 আর উপর হচ্ছে আমাদের বিয়োগফল কত, 296 থেকে 155 বাদ। এখন একটু দেখো এই ক্যালকুলেশনটা করলে আমার অ্যান্সার কত আসে। তো আমরা চলো ক্যালকুলেশন দেখে ফেলি। ওকে, সো আমাদের অ্যান্সার আসে হচ্ছে 9.40 মিটার। সো আমাদের অ্যান্সার হবে 9.40 মিটার প্রায়। ওকে, সো তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু এখনো কোথাও আসে নাই, এবং এটা আসার চান্স একটু কম, কারণ হচ্ছে এখানে দেখো সবকিছুই চেঞ্জ হয়েছে, তাপমাত্রাও চেঞ্জ হয়েছে, এজন্য ম্যাথের প্রসেসটা একটু বড়। যে প্রশ্নগুলো আসে নর্মাল এমসিকিউ তে ওগুলো একটু তুলনামূলক ছোট হয়, সেটা তোমরা পরের টাইপে দেখতে পারবা। এই যে প্রশ্নটা আসছে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এটা দেখবা খুব ছোট। কিভাবে, হ্রদের তলদেশ থেকে পানির উপরে তলে আসে একটি বায়ু বুদবুদের আয়তন হয়ে গেছে 10 গুণ,
তো আয়তন যেহেতু বলছে সরাসরি, তাহলে কিউব করার দরকার নাই, তাহলে আয়তন হচ্ছে 10 গুণ হয়েছে, এর মান হচ্ছে আমাদের 10। বায়ুমণ্ডলের চাপও বলে দিচ্ছে 10⁵ তাহলে হ্রদের গভীরতা কত? জি এর মান কত? এখানে জি এর মান বলে নাই, তার মানে 9.8। তাহলে আমাদের শর্টকাটটা আমাদের কি বলে? আমাদের শর্টকাট বলে আমাদের যে এইচ এর মানটা হবে সেটা হবে n-1 ইন্টু হচ্ছে পি। এখন এই যে পি বাই রোজি যদি আমি ভাগ করি, এখানে তোমাদের একটু দেখাই, পি বাই রোজি দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এই এন এর মানটা হচ্ছে আমার 10-1, পি এর মান 10⁵, রো এর মান 10⁵, জি এর মান 9.2। তাহলে এখানে ফাইনালি দেখো তোমার এই 10⁵টার মধ্যে যাই হচ্ছে 10⁵2 বার, আর উপরে থাকতেছে আমার 9, তাহলে 9 × 100 ডিভাইড বাই হচ্ছে 9.8। এখন হিসাবের সুবিধার্থে এই 9.8টাকে যদি তুমি 10 ধরে নাও, খুব একটা সমস্যা হবে না। তো আমি লিখতে পারি 9 × 100 ডিভাইড বাই 10, তাহলে 10 আর 100 কাটলে উপরে থাকে হচ্ছে 90। তার মানে অ্যান্সারটা কি হবে? 90 মিটারের আশেপাশে। সো 90 মিটারের আশেপাশে একটা অ্যান্সারে আছে, হুইচ ইজ এ, 91.84 মিটার। সো এইভাবে করে কিন্তু অ্যান্সার মিলাই দিতে পারবা। পরের প্রশ্ন দেখো, একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তন, আচ্ছা এটাও আয়তন বলছে, বুদবুদের আয়তন এত সেন্টিমিটার হয়, কিন্তু তাপমাত্রা কি থাকে? অপরিবর্তিত। তো আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম ওইখানে তাপমাত্রাও চেঞ্জ হয়েছিল, এই জন্য ম্যাথটা কি ছিল? বড়। এবং দেখছিল যেটা কোথাও আসে নাই। কিন্তু যে প্রশ্নগুলো আসে ওখানে তাপমাত্রা কি থাকে? আনচেঞ্জড, মানে প্রশ্নটা করে সহজ রাখে। তাহলে বায়ুমণ্ডলের চাপ বলে দিচ্ছে 10 মিটার পানির চাপের সমান। তার মানে পি এর মানটা হচ্ছে, যদি এইচ রোজি হয় সেটা হচ্ছে 10 × রোজি হবে আর কি। যাই হোক, হ্রদের গভীরতা জানতে চাইছে, তাহলে আমরা সূত্র লিখি। আমরা জানি যে p × n-1 = h রোজি। তাহলে এখানে আমরা মান বসাবো। পি এর মানটা হচ্ছে আমাদের এখানে এইচ রোজি আসলে, কারণ কি এখানে যেহেতু বলছে 10 মিটার পানির চাপের সমান, তাহলে 10 × রোজি। তাহলে এখানে বসাই 10 রোজি n-1, এন এর মানটা কত? এন এর মান হচ্ছে আমাদের এখানে প্রথমে আমরা পাইছি দেখো 4 সেন্টিমিটার কিউব হয়েছে, পরে আগে ছিল 2 সেন্টিমিটার কিউব। তাইলে আমার আয়তন যেহেতু 4/2, মানে V2/V1, তার মানে হচ্ছে 2। তাহলে এন এর মানটা হচ্ছে আমাদের 2 এইচ এর মানটা আমরা জানি না, এ পাশে থাকবে রোজি। তাহলে খেয়াল করো, একদম সহজ ম্যাথ, দুই পাশ থেকে রোজি রোজি বাদ যাবে, তাহলে আমাদের এইচ এর মানটা আসতেছে 10। তার মানে এইচ এর মান হবে 10 মিটার। সো আমাদের অপশন থেকে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে দেখো আমাদের টাইপ 4, বর্গমূল, গড়, বর্গবেগ ও গতিতত্ত্বের আদর্শ সমীকরণ, অর্থাৎ সিআরএমএস নিয়ে যে প্রশ্নগুলো। এবং তোমরা এমসিকিউতে দেখো ঠিক কতগুলো জায়গায় আসছে। রিটেনে না আসলেও এমসিকিউতে অনেকগুলো জায়গায় আসছে। ঢাকা ভার্সিটি, তারপরে হচ্ছে তোমার গুচ্ছ বিজ্ঞান প্রযুক্তি, কৃষি গুচ্ছ, এছাড়াও বাকি নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছে। তাহলে খেয়াল করো এখানে কি কি টাইপ আছে। গড়, বর্গমূল, বর্গবেগ অথবা আরএমএস যে বেগটা, সেটার বেসিক ইকুয়েশন হচ্ছে এইটা। অর্থাৎ এটা কি বোঝায়? তোমার যে গ্যাসের অণু থাকে, প্রতিটি গ্যাসের অণুর বেগ তো আসলে সেম থাকে না। তো একটা গ্যাসের অণুর বেগ যদি আমার এরকম C1 থাকে, একটা যদি ধরো আমার C2 থাকে, একটা যদি ধরো আমার এরকম C3 থাকে, একটা যদি আমার এরকম C4 থাকে, তখন আমরা কি করি? প্রত্যেকটাকে যোগ করে বর্গ করি। এখন এই যোগ করে বর্গ করে ভাগ যখন করি, দেখো প্রথমে বর্গ করছি, বর্গ করার পরে সবগুলোর কি করছি? গড় করছি। তাহলে এটা হচ্ছে আমার বর্গবেগের বর্গমূল, এবং পাশাপাশি যেহেতু গড় করা আছে এই জন্য হচ্ছে গড়, এই জন্য আমরা এটাকে এভাবে নামকরণ করি। এখন যদি আমাকে প্রশ্ন এটা দেয় যে শুধুমাত্র গড় বেগ বলে, গড় বেগ বললে আমরা কিভাবে করব? আমরা এভাবে লিখতে পারবো সি এভারেজ ইকুয়ালস টু, সেক্ষেত্রে কিন্তু আমার কি করা লাগবে না, বর্গও করা লাগবে না, বর্গমূলও করা লাগবে না, শুধুমাত্র গড় করতে হবে। তার মানে সবগুলোকে যোগ করতে হবে, এভাবে n তম পর্যন্ত যোগ করতে হবে, ডিভাইড করতে হবে কি গ্যাসের অণুর সংখ্যা দ্বারা। তাহলে এখানে n এর পরিচয় কি বলতো? এখানে n হচ্ছে মোট অণুর সংখ্যা। আচ্ছা, এখন গ্যাসের গতিতত্ত্বের আদর্শ সমীকরণের সাপেক্ষে হচ্ছে সিআরএমএস এর বেগ সূত্র আমরা আরেকটা বের করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা আদর্শ গতিতত্ত্বের সমীকরণ থেকে জানি যে পিভি ইকুয়ালস টু 1/3 mnc²। এখানে কার পরিচয় কি? দেখো এখানে এম হচ্ছে কি বোঝায়? এম বোঝায় হচ্ছে প্রতিটি অণুর
ভর। আচ্ছা, এন বলতে এখানে কি বোঝায়? এন বোঝায় মোট অণুর সংখ্যা। এখানে সি বলতে আসলে কি বোঝায়? এখানে সি হচ্ছে আমার আসলে সিআরএমএস। তাহলে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মোট যেই ভরটা আছে, আমরা কি করতে পারি, এই প্রতি অণুর ভরের সাথে যদি মোট অণুর সংখ্যাটাকে আমি গুণ করি, যদি প্রতি অণুর ভরের সাথে মোট অণুর সংখ্যাটাকে আমি গুণ করি, তাহলে কি পাবো? মোট ভরটাকে পাবো, তাই না? এমটা তখন কি দাঁড়াবে? মোট ভর। সো ওইখান থেকে আমরা আসলে এখানে লিখতে পারি যে পিভি ইকুয়ালস টু 1/3, এম এর বদলে আমি ক্যাপিটাল এম লিখতে পারি, সি স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে বলতে পারবো পি ইকুয়ালস টু 1/3 এম বাই ভি সি স্কোয়ার। এখন এই যে এম বাই ভি এর মান আসলে কত? ভর বাই আয়তন। এটা কি রো না ঘনত্ব? হ্যাঁ, তো এই জন্য আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু 1/3 রো সি স্কোয়ার। তো আশা করি বুঝছো ইকুয়েশন কিভাবে আসে। সো এখান থেকে পাওয়া যায় যে সিআরএমএস এর মান হচ্ছে রুট ওভার থ্রাইজারটি ডিভাইড বাই হচ্ছে এম। তো এই থ্রাইজারটি ডিভাইড বাই এম যে কনসেপ্টটা আসে, এটা আমাদের কই থেকে আসে? এটাও কিন্তু আমরা মোটামুটি দেখতে পারি যে আমার এই যে পিভি সমান যে আমাদের 1/3 এম সি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা ফার্দার চেঞ্জ করতে পারি। এই যে পিভি এর বদলে আমরা কি লিখতে পারি বলতো? আরটি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি পিভি হচ্ছে আরটি, এখানে লিখতে পারবো 1/3 এম সি এম স্কোয়ার। তাহলে এখানে দেখো কি লিখতে পারবো, সি ইকুয়ালস টু 3RT বাই এম রুট। এবং এই সিটাকে কিন্তু আমরা বলছিলাম যে এই সিটাই হচ্ছে আমার আসলে সিআরএমএস। তো এই সিটাই হচ্ছে আমার আসলে সিআরএমএস। এইভাবে হচ্ছে 3RT বাই এম আসে। এবং তোমরা জানো যে RT বাই এম এর মানটা হচ্ছে আসলে পি বাই রো এর সমান। কারণ কি, যে এখান থেকে মোটামুটি বুঝতে পারবা যে RT বাই এম এর মানটা হচ্ছে আসলে আমাদের, এই RT বাই এম এর মানটা হচ্ছে আমাদের পি বাই রো এর সমান। সো আমি লিখতে পারবো 3P বাই রো। আর এটা যদি একটা অণুর জন্য বুঝায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো রুট ওভার 3KT বাই এম। সো এখানে দেখো, এখানে যে কেটা আছে, এই কেটা কিন্তু ভাই একটা অণুর জন্য, এবং এই কেটাকে আমরা বলি বোলজম্যান ধ্রুবক, যার মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23। সো বোলজম্যান ধ্রুবকের মানটাও কিন্তু আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এটা কার জন্য? একটি অণুর জন্য। একটি অণুর জন্য বললে আমরা হচ্ছে বোলজম্যান ধ্রুবকটা ব্যবহার করব। এবার চলো পরবর্তী টাইপগুলো আমরা একটু দেখি। দেখো, আমরা জানি যে সিআরএমএস এর মানটা হচ্ছে রুট ওভার 3RT বাই এম। তাহলে এখানে খেয়াল করলে বোঝা যায় যে আমাদের যেই সিআরএমএসটা সে তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে আমি বলতে পারবো সি ইজ প্রপোর্শনাল টু রুট টি। এই জন্য খেয়াল করো, এই C1/C2 এর মান হচ্ছে রুট ওভার T1/T2। আর একই তাপমাত্রা যদি থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি ফিক্স থাকে, তাহলে দেখো একই গ্যাসের জন্য আমার এম দুইটা পরস্পর সমান, এই জন্য M1 সমান M2, চেঞ্জ হয় নাই। তাহলে একই তাপমাত্রা থাকলে T1 সমান যদি T2 হয়, তাপমাত্রা যদি চেঞ্জ না হয়, তখন চেঞ্জ হবে কে? আণবিক ভরটা চেঞ্জ হবে। তো তখন কি হবে? সি ইজ প্রপোর্শনাল টু 1/√m। এই জন্য খেয়াল করো, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো C1 উপরে থাকলে M1টা হচ্ছে রুটের নিচে আছে। তো আশা করি বুঝছো যে কিভাবে ইকুয়েশন গুলো আসে। এবার একটা সহজ প্রশ্ন, 5টি অণুর বেগ বলছে, প্রত্যেকটা ডিফারেন্ট। ধর এটা C1, C2, C3, C4, এটা ধরো C5। তাহলে অণুগুলোর গড় বেগ এবং গড় বর্গবেগের বর্গমূল কত? তাহলে প্রথমে গড় বেগটা বের করি। গড় বেগ বের করার সিস্টেম কি? সবগুলো যোগ, ডিভাইড বাই মোট অণু। মোট অণু কয়টা আছে? 5টা। দেখেন একটু আমরা কষ্ট করে একটু বের করে ফেলি, এটা কত আসে দেখি। আমাদের এটার ভ্যালু আসবে 26.8 মিটার পার সেকেন্ড। এবং পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, তার মানে সিআরএমএস। তো সিআরএমএস কিভাবে বের করব? রুট ওভার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এভাবে আমাদের কতটুকু পর্যন্ত যেতে হবে বলতো? C5 পর্যন্ত যেতে হবে, ডিভাইড বাই হচ্ছে n। এই যে দেখো, আমাদের সূত্র কিন্তু এটা ছিল যে সিআরএমএস বের করার আসল যে প্রসেসটা, মানে অ্যাকচুয়াল যে প্রসেসটা। তো এখানে
প্রত্যেকটার হচ্ছে স্কোয়ার করে যোগ করতে হবে। সো 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস হচ্ছে 32 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ডিভাইড বাই 5। এখন এটার ক্যালকুলেট করে দেখবো আমরা যেটার ভ্যালু আসলে কত আসে। আচ্ছা, এটার ভ্যালু আমরা পেয়ে গেছি 28.80 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো দুইটা ভ্যালু আমাদের কাছে চলে আসছে। তো এরকম প্রশ্ন আসলে আমরা যেন পারি। এবার দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের ঘনত্ব বলে দিচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ঘনত্ব। গ্যাসের অণুসমূহের মূল গড় বর্গবেগ কত হবে? চিন্তা করো তো ভাইয়া, যে ঘনত্ব দেওয়া থাকলে আসলে কিভাবে সিআরএমএস টা বের করতে হয়। তো আমরা জানি ইকুয়েশন হচ্ছে একটা আছে সিআরএমএস সমান √3RT/m, আর একটা হচ্ছে 3p/ρ। আমাদের যেহেতু ঘনত্ব দেওয়া আছে, আমরা 3p/ρটা হচ্ছে লিখবো। এবং দেখো বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে এই চাপের মানটা ম্যাথ সহজ করার জন্য আমরা আসলে কত বসাই বলতো? এই চাপের মানটা আমরা বসাই 10⁵। তাহলে এখানে আমি এই মানটা বসাবো 3 × 10⁵ ডিভাইডেড বাই রো এর মানটা বলে দিচ্ছে ঘনত্ব 0.09। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু করে দেখি যে এটার অ্যান্সার আসলে কত আসে। দেখো, এটার অ্যান্সার আসবে হচ্ছে 1825.741 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানে সিআরএমএস এর ভ্যালু। এখন দেখো আমাদের আর কি পোর্শন বাকি আছে। বলছে চাপ দ্বিগুণ করলে বেগের কি পরিবর্তন হবে। এখন চাপ দ্বিগুণ করে ঘনত্ব কি ফিক্স রাখছে? না, এমন কোন ইনফরমেশন আমাদের বলে দেয় নাই। তাহলে চাপ দ্বিগুণ করলে ঘনত্ব কিন্তু আসলে ভাইয়া চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় দেখো, আমরা যদি এভাবে লিখি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এনআরটি না লিখে লিখলাম W/m RT, তাহলে দেখো তো এখান থেকে কি লেখা যায়। এখান থেকে লেখা যাবে দেখো এখান থেকে লেখা যাবে পিএম পিএম ইকুয়ালস টু W/v RT। W/v আসলে কি আমাদের ঘনত্ব। তাহলে কি লিখতে পারি? পিএম ইকুয়ালস টু রো আর টি। তাহলে এখানে দেখো, আমার যদি এই সমস্ত কিছু ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বলতে পারি আমার চাপটা হচ্ছে ঘনত্বের সমানুপাতিক, অথবা ঘনত্ব হচ্ছে চাপের সমানুপাতিক। তাহলে যেহেতু এই ঘনত্ব এবং চাপের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে, আমরা জিনিসটাকে এভাবে লিখি যে আমার ঘনত্বটা হচ্ছে, চাপটা হচ্ছে ঘনত্বের সমানুপাতিক, লিখে একটা বক্স করে রাখি। এবার দেখো, আমার এখানে চাপ দ্বিগুণ করছে, তাহলে বেগের কেমন চেঞ্জ হবে। তো প্রথমে তুমি চিন্তা করো, তোমার যদি চাপটা দ্বিগুণ হয়, তোমার ঘনত্ব কত গুণ হবে? ঘনত্ব দ্বিগুণ হবে। তাইলে আমরা যদি বলি এরকম যে আমার P2/P1 এটা হবে ρ2/ρ1, সমানুপাতিক সম্পর্ক। আমাদের P2/ρ2 হবে P1/ρ1 এর সমান। তাহলে এখন চিন্তা করো, আমার সিআরএমএস টা যদি তুমি 3P1/ρ1 দিয়ে করো, সেটা যা আসছে, তুমি যদি 3P2/ρ2 দিয়ে করো, সেটা আসলে একই আসবে। কারণ কি, P1/ρ1 P2/ρ2 এর মানটা হচ্ছে সেম। তাহলে আমি বলতে পারি এই যে দুটা মান, এই দুটা মান আসলে একই মান, অর্থাৎ যা আসছে তাই। তার মানে আমাদের অ্যান্সার আসলে কি কি পরিবর্তন হবে বলতো? আমরা বলবো অপরিবর্তিত থাকবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে ওই গ্যাসের চাপ ও গতিশক্তি বাড়বে, ঘনত্ব বাড়বে। চাপ ও গতিশক্তি কমবে, ঘনত্ব কমবে। কোনটা হবে আশা করি বুঝে গেছি। আমাদের তাপমাত্রা যখন আমরা বৃদ্ধি করি, তখন চাপটাও কিন্তু বৃদ্ধি পায়। কোন ক্ষেত্রে এটা সত্যি বলতো?
চাপীয় সূত্রে, গেলুসাকের সূত্র। আচ্ছা, আর যখন আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করি আমাদের গতিশক্তিটাও বৃদ্ধি পায়। কোন ক্ষেত্রে বলতো? ওই যে আমরা জানি যে ই কে সমান F/2 nr t। সো তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার গতিশক্তিটাও কি পাবে? বৃদ্ধি পাবে। সো এই দুটো সূত্র অনুযায়ী বলা যায় যে আমার 1 নাম্বার অ্যান্সারটা হচ্ছে পারফেক্ট। এবার দেখো, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের মূল গড় বর্গবেগ মানে সিআরএমএস কোন তাপমাত্রায় চাইছে প্রমাণ চাপ তাপমাত্রা তো বুঝতেছো, এসটিপি, মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। আচ্ছা, তাহলে প্রমাণ যেটা আছে আমরা লিখি যে সিআরএমএস টা প্রাইমটা হচ্ছে প্রমাণ যে সিআরএমএস টা আছে সে প্রমাণ সিআরএমএস এর অর্ধেক হবে। তাহলে এটা হচ্ছে আমার এসটিপির পোর্শন, আর এই তাপমাত্রাটা হচ্ছে আমি জানি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, √3RT/m সমান ½ ইন্টু √3R ইন্টু এই টি এর মানটা কিন্তু আমরা জানি, টি এর মানটা কত বলতো? 273 ডিভাইড বাই হচ্ছে m। এখন বলো, দুই পাশ থেকে কিন্তু সবকিছু কাটাকাটি যাবে, তাই না? প্রথমে স্কোয়ার করো, স্কোয়ার করলে কি থাকবে? 3RT/m 1/4 3R ইন্টু 273 ডিভাইড বাই m। সো দুই পাশ থেকে আমাদের m এবং m বাদ যাবে, দুইটা যদি বাদ যায় 3R বাদ যাবে, তাহলে আমাদের টি এর যে মানটা আসতেছে সে টি এর মানটা আসতেছে 273 ডিভাইড বাই হচ্ছে 4। তো 273 ডিভাইড বাই 4 আসলে অ্যান্সার আমার কোনটা হবে? এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তো? বি আর সি তো আসলে হইতে পারে না, তো আমাদের প্রথমটা হচ্ছে এখানে আসলে অ্যান্সার হবে। প্রথমটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে, কারণ এটাকে 4 দ্বারা ভাগ করলে, এটাকে তুমি যদি এরকম চিন্তা করো, দেখো কাছাকাছি চিন্তা করো, 273 কে তুমি 280 চিন্তা করো, তো 280/4, তাহলে 4 হচ্ছে এটার মধ্যে কয়বার যায়? 7 বার যায়, তাহলে 70-এর কাছাকাছি অ্যান্সার হবে, তাই না? তো 70-এর কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? প্রথমটা আছে। এবার দেখো, কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পাইছে। আচ্ছা, অণুসমূহের সিআরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পায়? তাহলে আমরা কি জানি? সিআরএমএস টা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। কই থেকে জানি? ওই যে সিআরএমএস সমান √3RT/m, তো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে খেয়াল করো, আমার তাপমাত্রা কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। তাইলে আমার তাপমাত্রা যদি 4 গুণ হয়, তাপমাত্রা 4 গুণ হইলে তার রুট হয়ে আমার সিআরএমএস টা কত গুণ হবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমার যে নতুন সিআরএমএস হবে সেটা হবে হচ্ছে দ্বিগুণ। তাহলে আমার অ্যান্সারের সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝছি। এবার দেখো কি বলছে, স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর সিআরএমএস প্রমাণ চাপ ও তাপমাত্রার অর্ধেক হবে। তো একটু আগে আমরা এই প্রবলেমটা করলাম, দেখো একদম হুবহু প্রবলেমটা ছিল, যেটা হচ্ছে কৃষি গুচ্ছতে আসছিল 21-22 সালে। সেই একই প্রশ্ন আমাদের আবার জাহাঙ্গীরনগরে আসছে, যে স্থির চাপে কোন তাপমাত্রায়, ওইখানেও তাপমাত্রাটাই চাইছে, কোন গ্যাসের অণুর সিআরএমএস বেগটা প্রমাণ চাপ ও তাপমাত্রা মানে সেই তোমার এসটিপিটাই তার অর্ধেক হবে। এক্স্যাক্টলি আগের প্রশ্নই তো। অ্যান্সার কত ছিল? 68.25। সেটা হচ্ছে আমরা আগেই করে ফেলছি, প্রিভিয়াসলি ডান। ওকে, এবার দেখো, n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো আরএমএস দ্রুতি কত হবে? তো n সংখ্যক গ্যাসের অণু আছে, আমরা লিখতে পারি সিআরএমএস সমান √C1² প্লাস C2² প্লাস C3² প্লাস ডট প্লাস CN² ডিভাইডেড বাই n। তো তোমার এরকম অণু কয়টা আছে ভাই? n সংখ্যক আছে, এবং প্রত্যেকটার দ্রুতি হচ্ছে 2। তো প্রত্যেকটা দ্রুতি যদি 2 হয়, তাহলে 2² প্লাস 2² প্লাস 2² প্লাস ডট 2² ডিভাইড বাই হচ্ছে n। এখন বুঝতেই পারতেছো, প্রত্যেকেই যদি 2 হয়, তাহলে আমি বলতে পারি না যে উপরে হচ্ছে আমার n সংখ্যক 2² আছে। হ্যাঁ, উপরে n সংখ্যক 2² আছে, তাহলে কি লিখতে পারি? n ইন্টু
2² ডিভাইড বাই n। তাহলে দেখো n এবং n কাটা গেলে আমার এখানে থাকে হচ্ছে 2² রুট করলে শুধুমাত্র 2। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, চলো পরবর্তী প্রবলেমটা আমরা একটু দেখি। কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো? যদি 120 কেলভিনে এত হয় তবে 480 কেলভিনে কত হবে? চলো করি। T1 হচ্ছে আমাদের 120 কেলভিন আর T2 টা হচ্ছে আমাদের 480 কেলভিন। আচ্ছা, তাহলে 120 কেলভিনে আমার সিআরএমএস যে বেগটা বলছে সেটা বলছে হচ্ছে ভি এর সমান, এই যে ভি। তাহলে আমার এই নতুন যে তাপমাত্রা, এখানে আমার সিআরএমএস টা আসলে কত হবে? আচ্ছা, তো আমরা কি জানি ভাই? আমরা জানি সিআরএমএস টা হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাই না? এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এইখানে কি করা যেতে পারে? দেখো, আমার সিআরএমএস প্রাইমটা হবে হচ্ছে, সিআরএমএস প্রাইমের জন্য কে দায়ী? T2 দায়ী। তার মানে T2 বাই T1 রুট, তার সাথে হচ্ছে আমার আগের যে সিআরএমএস টা সেটা গুণ হবে। এখন T2 এর মান হচ্ছে 480, T1 এর মান হচ্ছে 120 আর সিআরএমএস এর মান হচ্ছে ভি। তাহলে এখানে কাটলে কত থাকে? 4, আর 4 এর হচ্ছে রুট হয়ে গেছে, তাহলে এটা হবে কত? 2। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2V। এবার দেখো, অনেকবার একটা প্রশ্ন আসছে এবং প্রত্যেকবারই হচ্ছে এটা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে। তো এই প্রশ্নটার সলিউশন কিভাবে করতে পারি? 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত এত এত, সিআরএমএস বেগ কত? এক্স্যাক্টলি আগের প্রসেস। সিআরএমএস চাও মানে প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করতে হবে, প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করতে হবে, নিচে সে অনুসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে চলো আমরা একটু করে ফেলি, কত আসে। থার্টি পয়েন্ট 2765 এত মিটার পার সেকেন্ড। তাহলে তুমি একটু মিলাই দেখো কোনটা হচ্ছে আমাদের মিলে। সো দ্যাট ইজ ভেরি ক্লোজ টু 30.3 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের হচ্ছে এখানে ডি অপশনে দেওয়া আছে। তো আমরা কিন্তু আসলে অপশন দেখে তারপর এখানে প্রেডিক্ট করছি যে আসলে ডি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। আচ্ছা, এবার দেখো, এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, তো একদম হুবহু অ্যান্সার এটা আসবে না। তো অ্যান্সার হচ্ছে 4টার মধ্যে সব থেকে ক্লোজ যেটা, সেটাকে আমরা হচ্ছে অ্যান্সার করব। তো চলো এটা করে দেখি, করলে তোমরা বুঝতে পারবে আসলে কি বললাম। 32 কেলভিন তাপমাত্রা বলছে, তাহলে টি এর মানটা হচ্ছে 32 কেলভিন। সিআরএমএস এর মান কত? তাহলে সিআরএমএস হবে √3RT/m। তাইলে আর এর মানটা আমরা বসাইলাম না, অপশনে দেখো সব আর দিয়ে অ্যান্সার আছে। টি এর মান হচ্ছে 32, এবং অক্সিজেনের ক্ষেত্রে তোমরা জানো যে অক্সিজেনের ক্ষেত্রে এই ক্যাপিটাল এমটাকে কিন্তু আমরা সবসময় আসলে কিসে বসাই বলতো? কেজিতে বসাই। ক্যাপিটাল এমটাকে সবসময় কেজিতে বসাতে হবে। সো এখানে বসাতে হবে 32 × 10⁻³ আচ্ছা, তাহলে দেখো উপর নিচে 32 32 কি যাবে? কাটা যাবে। 10⁻³ উপরে গেলে কত হবে? 3R × 10⁻³ এখন খেয়াল করো, অপশনে ওরা যেটা করছে, অপশনে ওরা হচ্ছে 10⁻³ কোথাও রাখে নাই, একটা অপশনও রাখে নাই। তাইলে যেহেতু রাখে নাই, তাহলে আমার অপশনের মধ্যে কোনটা আসলে এটার কাছাকাছি বলতো? অপশনের মধ্যে এটার কাছাকাছি হচ্ছে আমাদের ডি নাম্বার। তাহলে আমার অ্যান্সার আসলে কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। তা আশা করি এটা বুঝতে পারছি যে কিভাবে হিসাব করতে হবে। এবার দেখো, 0°C তাপমাত্রায় অক্সিজেনের সিআরএমএসটা আসলে কত? আচ্ছা, দেখো এখানে 0°C তাপমাত্রা বলা মানে তোমাকে টি এর মানটা অবশ্যই কেলভিনে নিতে হবে। তার মানে 3 × 8.314 ইন্টু হচ্ছে 273 কেলভিন ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম যেহেতু অক্সিজেন বলছে, তার মানে ক্যাপিটাল এম এর মান হবে 32 × 10⁻³ কেজিতে নিতে হবে আর কি। সো এটাকে অবশ্যই এই জিনিসটা করতে ভোলা যাবে না। ওকে, সো আমরা মোটামুটি এতটুকু ক্যালকুলেশন করলাম। এখন এখান থেকে যতটুকু ছোট করতে পারো ততটুকু ছোট হচ্ছে আমরা করব। হ্যাঁ, এরপর আমরা দেখবো আসলে অ্যান্সার কোনটা হইতে পারে। তাহলে ধরো আমরা একটা কাজ করলাম, আমরা এটাকে একদম সমান না, এটার কাছাকাছি হবে যেখানে এটা লিখবো। ধরো উপরটা হচ্ছে আমাদের 3 আছে, আর এখানে 8.314 না চিন্তা করে আমি উপরটাকে 8 চিন্তা করলাম।
তাহলে উপরের মানটাকে 8টাকে একটু কি করে দিচ্ছি, একটু কমাই দিছি না? তো ব্যালেন্স করার জন্য 273 কে ধরো একটু বাড়াই দিলাম, ধরো 273 কে লিখলাম হচ্ছে 280। আর নিচে কত আছে 32। আর 10⁻³ উপরে গুণ হলে কত হবে 10⁻³? ইনভার্সটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়। এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করলে 8 হচ্ছে 32-এর ভিতরে কয়বার যায়? 4 বার। আর এই 4 হচ্ছে 280-এর মধ্যে কয়বার যায়? 70 বার। আচ্ছা, তাহলে কত থাকতেছে আমাদের এখানে? রুটের ভিতরে থাকে হচ্ছে 3 × 70, তার মানে কত? 210। আর তার সাথে আছে হচ্ছে আমাদের 10⁻³ এখন এটাকে আবার ফার্দার কি লেখা যায় দেখো। এই শূন্যটাকে আমি এখানে ধার নিতে পারি। তাহলে কি লিখতে পারবো? 21 × 10⁻⁴। তারপরে √21 × 10⁻⁴টা রুটের বাইরে আসলে কি হবে? 10⁻²। তাহলে এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা কাছাকাছি চলে আসছি, অনেক কাছাকাছি। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে চিন্তা করো। দেখো ভাই, এখানে যে √21টা আছে, এই √21টা তো তুমি বুঝতেছো যে √21 যেটা, এটা হচ্ছে √25 আর √16 এর মাঝামাঝি। তার মানে √21 এর যে মানটা, এটা 5-এর থেকে কম আর 4-এর থেকে বেশি, তাই না? 5 আর 4-এর মাঝামাঝি কিছু একটা হবে। তাহলে 5 আর 4-এর মাঝামাঝি কিছু একটা হবে। হ্যাঁ, আচ্ছা, 4 আর 5-এর মাঝামাঝি কোনটা আছে এখানে? তার সাথে 100 গুণ করতে হবে। তো ধরলাম আমি 4 আর 5-এর মাঝামাঝি ধরো 4.5 নিলাম। তাহলে এখানে 100, তাহলে গুণ করলে কত আসে দেখো? 450। এবার তুমি অপশন একটু মিলাই দেখো ভাই, 450-এর কাছে কোনটা আছে? বি। তাহলে এখানে হচ্ছে বি আমার কারেক্ট অ্যান্সার। তো দেখছো কিভাবে অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে আমরা কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারি। ওকে, আমরা পরবর্তী টাইপটা একটু দেখি। স্থির চাপে কত তাপমাত্রায়, এখানে দেখো তাপমাত্রা চাওয়া হয়েছে। কোন গ্যাসের অণুর সিআরএমএস এর যে মান, সেটা প্রমাণ চাপ ও তাপমাত্রার গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে। তার মানে এই প্রশ্নটা হচ্ছে কোয়াইট ডিফারেন্ট, মানে একটু উল্টা। অর্থাৎ আমার যে এসটিপিটা আছে, যদি এভাবে লিখি, ধরো সিআরএমএস এর যে মানটা, সেটা হচ্ছে এসটিপির সিআরএমএস এর তুলনায় কত গুণ? দ্বিগুণ। তার মানে 2 × সিআরএমএস, এবং এই সিআরএমএস এর যে এসটিপিটা, এটা হচ্ছে আমার এসটিপিতে আর কি। আর এই তাপমাত্রা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো কি লেখা যায়। √3RT/m = 2 × √3R 273 ডিভাইড বাই হচ্ছে m। দুই পাশে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে কি থাকবে? 3RT ডিভাইড বাই m = 4 × 3R × 273 ডিভাইড বাই হচ্ছে m। এবার হচ্ছে কাটাকাটি করে দাও। দেখো 3R m কাটা যাবে। তাহলে টি এর মানটা কত থাকতেছে? টি এর মানটা থাকতেছে হচ্ছে আমাদের 4 × 273। এখন 4 × 273 আগের মতো চিন্তা করো, 4 × 273 এখানে কোনটার সাথে সব থেকে বেশি মিলে? 273 সাথে যদি তুমি গুণ করো, 4 × 273 কে তুমি 300 চিন্তা করো, তাহলে কত আসে? 1200। কিন্তু 1200 তো আসলে অ্যান্সার হবে না, তাই না? 1200 থেকে কম হবে, মানে লেস দেন কি হবে? 1200। লেস দেন 1200 এখানে দেখো অনেকগুলা নাই, জাস্ট একটা আছে। কোনটা আছে? 1092। তার মানে এখানে তোমার অ্যান্সার হবে হচ্ছে 1092 কেলভিন। ওকে, একটা সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ। আচ্ছা, সিআরএমএস এর মানটা বলে দিচ্ছে ইউ। গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ যদি 9 গুণ বৃদ্ধি পায়, তার মানে চাপ হচ্ছে P2 যেটা হবে সেটা হচ্ছে 9P1। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে আয়তন চেঞ্জ হয় নাই, গ্যাসের অণুগুলোর পরিবর্তিত সিআরএমএস আসলে কত? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করতে পারি ভাই? দেখো, আমরা জানি সিআরএমএসটা হচ্ছে √3P/ρ। সুতরাং সিআরএমএসটা যদি প্রথমটার হয়, পরবর্তী সিআরএমএসটা কত হবে? 3 × ধরো এটা হচ্ছে প্রথমটার, তাহলে পরের যে P2টা হবে সেই P2 হচ্ছে 9P1, মানে আগেরটার 9 গুণ। তাহলে আমরা একটা কাজ করি, এখানে P1 না রেখে শুধুমাত্র P লিখি। তাহলে P লিখলে এখানে হচ্ছে 9P লিখতে পারবো, ডিভাইড বাই রো লিখতে পারবো। তাহলে দেখো এই 9টা রুটের বাইরে আসলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 × √3P/ρ। আর 3P/ρ হচ্ছে আগেরটার মান, আগেরটার সিআরএমএস। এবং সেই সিআরএমএস এর মানটা কত বলে দিছে? প্রশ্নে বলে দিছে ইউ। এটা হবে হচ্ছে আমাদের ইউ। তাহলে এই 3 এর সাথে আমার ইউটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো নতুন সিআরএমএস এর মানটা হবে হচ্ছে আমাদের 3U। ওকে, পরবর্তীটা দেখো, গ্যাসের অণুগুলোর সিআরএমএস পরম তাপমাত্রার সমানুপাতিক।
এর সমর্থন কোথায় মিলে? তো এই যে পরম তাপমাত্রার সমানুপাতিক আসলে কোথায় মিলে আমরা জানি, গ্যাসের গতিতত্ত্বে মিলে। গ্যাসের গতিতত্ত্বে বলে যে তাপমাত্রা বৃদ্ধি পেলে আস্তে আস্তে গ্যাসের গতিশক্তিটা কি পায়, বৃদ্ধি পায়। আচ্ছা, এবারে দেখো, এর মাধ্যমে আসলে আমাদের এই লেকচার 1 যেটা আছে, লেকচার 1 শেষ। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ লেকচার 2 তে দেখা হবে।